আসসালামু আলাইকুম সবাইকে। সামনে আমাদের জেনারেল ম্যাথ এক্সাম। এই এক্সাম নিয়ে তোমরা অনেকে টেনশনে আছো, কিন্তু কোনো টেনশনে কোনো কারণ নেই। তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, সেই সাথে আমার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। শুধু যে প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তা না, আমরা কিন্তু বেসিক ফর্মুলাগুলো আলোচনা করব। তার মানে এক ঢিলে দুই পাখি হইতে যাচ্ছে আমাদের এই ভিডিওটা। সো এই ভিডিওতে আমরা তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই 8টা চ্যাপ্টারের উপর আমরা 100টারও বেশি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিছি। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমার সাথে সাথে সলভ করো। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখব সেট ও ফাংশন থেকে কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসতে পারে। আমাদের দেখো প্রথম যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই দুইটা মান বলে দিতে পারে। সেখান থেকে এক্স মাইনাস ওয়াই এটার প্রকৃত উপসেটের সংখ্যা বের করতে বলছে। সো আমরা জানি উপসেটের সংখ্যা হবে যতগুলো নাম্বার থাকবে সেইটা 2n, 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত বললে এখান থেকে 1 মাইনাস হবে, 1 মাইনাস হবে। ঠিক আছে, উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, প্রকৃত বললে 1 মাইনাস হবে। সো আমরা প্রথমে x থেকে y টা মাইনাস করে দিই। তাহলে x থেকে y এর যে সংখ্যাগুলো এখানে পাবো সেটা বাদ দিয়ে দিব। 2 নাই, 3 বাদ দিয়ে দিব, 5 আছে 5 বাদ দিয়ে দিব, 7 আছে 7 বাদ দিয়ে দিব। তাহলে আমার x এ এখানে কে কে থাকে দেখো তো, 1 এবং 9 থাকে। তার মানে আমার এখানে হচ্ছে 2টা। তাহলে আমার যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কত দেখো তো, আমার অ্যান্সার হচ্ছে n এর মান 2, 2 মাইনাস 1। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 1, তার মানে 3টা। তাহলে উপসেটের সংখ্যা 4টা, কিন্তু প্রকৃত বললে একটা বাদ দিয়ে দিব। 2 নাম্বার, বি বলে দিছে, এস বলে দিছে। এস এ দেখো আবার এখানে পদ্ধতিতে বলে দিছে হচ্ছে এটা, সেখানে আবার বলছে এক্স হবে ওয়াই মাইনাস 1। এই ওয়াইটা আসবে হচ্ছে বি থেকে, ওয়াই আসবে হচ্ছে বি থেকে। ঠিক আছে, আবার এক্স বি এর মধ্যে থাকতে হবে। তাহলে আমার যদি এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স এর মানগুলো আমরা পেয়ে যাব। যেমন আমি যদি ওয়াই এর জায়গায় 3 বসাই, তাহলে 3 থেকে 1 গেলে এক্স এর মান কি কি আসে দেখো তো। 3 বসাইলে 3 থেকে 1 গেলে 2, 4 বসাইলে 1 কমে গেলে 3, 5 বসাইলে 4, 6 বসাইলে 5। তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর মানগুলো আমরা পেয়ে গেলাম। ওকে, এই অনুযায়ী তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমি এক্স আর ওয়াই এটা ক্রমজোড় আকারে লিখতে হবে, এক্স আর ওয়াই ক্রমজোড় আকারে লিখতে হবে। তাহলে এক্স এর মান 2 হইলে ওয়াই এর মান 3, এক্স এর মান 3 হইলে ওয়াই এর মান 4, এক্স এর মান 4 হইলে ওয়াই এর মান 5, এক্স এর মান 5 হইলে ওয়াই এর মান 6। এই যে তালিকা পদ্ধতি হয়ে গেছে। এখন এইটা রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ হচ্ছে আসলে সেকেন্ড যেটা থাকে, মনে রাখো ক্রমজোড়ে প্রথমটা হচ্ছে ডোমেন, সেকেন্ডটা হচ্ছে রেঞ্জ। তার মানে ওয়াই এর ভ্যালুগুলো, আচ্ছা এখানে কিন্তু 2 নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এক্স এর মান বি এর মধ্যে থাকতে হবে। এখানে 2 কিন্তু বি এর মধ্যে নাই, তাহলে এই ক্রমজোড়টা আসবে না, এইটুকু হবে, জাস্ট এইটুকু হবে। এখন এইখানে তুমি যে ওয়াই এর মানগুলো পাবা সেটাই হবে রেঞ্জ। তাহলে রেঞ্জের মান হবে 4, 5 এন্ড 6। তাহলে এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ হচ্ছে 4, 5 এন্ড 6। বুঝতে পারছি, যেটা এখানে এক্স বি এর মধ্যে আছে এটা বলে দিছে, যদি না থাকে তাহলে সেটা আমরা নিতে পারবো না। মানে এক্স এর মান এখান থেকে 2 হবে না, কারণ বি এর মধ্যে 2 নাই। এই অন্যটা ফাংশন কিনা যদি তোমাকে এরকম প্রশ্ন করে, তখন তুমি ফার্স্টে ম্যাপিং করবা। দেখো 9 এর জন্য কত হইছে, -2 হইছে, -1 এর জন্য 1 হইছে, 0 এর জন্য 1 হইছে, 0 এর জন্য 1 হইছে, সো দুইটা 1 পাওয়া গেছে। আর এখানে হচ্ছে 5 এর জন্য -5 হইছে। ঠিক আছে, ওকে। সো এটা তুমি মনে রাখতে পারবা। শর্টকাট হলো এগুলোকে তুমি আম চিন্তা করবা আর এটাকে তুমি গাছ চিন্তা করবা। তাহলে দেখো একাধিক আম একটা গাছ থেকে আসতে পারে। ঠিক আছে, একাধিক আম এক গাছ থেকে আসতে পারে, অন্য কোনো সম্পর্ক নাই। তাহলে এরকম যদি ফরম্যাট থাকে এটা ফাংশন হবে। ইয়াস, এটা ফাংশন। ঠিক আছে, এটা ফাংশন। এটা যদি ফাংশন হয় তাহলে এই ফাংশনের প্রথম যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো হবে ডোমেন। তাহলে আমরা ডোমেন পেয়ে গেলাম, এগুলো হচ্ছে ডোমেন। আর সেকেন্ড যে ভ্যালুগুলো থাকবে এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম। ঠিক আছে, ফাংশন হইলে প্রথমগুলো ডোমেন, পরেগুলো হচ্ছে কি রেঞ্জ। ইউ বলে দিছে, ইউ, তাহলে ইউ এর মান আমরা পেয়ে যাব এক্স স্বাভাবিক সংখ্যা 7 এর সমান বা 7 থেকে কম। তাহলে 7 এর সমান বা 7 থেকে কম স্বাভাবিক সংখ্যা কি কি আছে, 1 2 3 4 5 6 7। ওকে, আবার এ বলে দিছে, আমাকে এ প্রাইম বের করতে বলছে। তো আমরা জানি এ প্রাইম কি হবে, এ প্রাইম হবে, হ্যাঁ আমার আগে করে ফেলো, ইউ থেকে এ বাদ দিয়ে দিব। তাহলে এ বাদ দিয়ে দিব মানে এখানে যা আছে, এ তে যা আছে সেটা ইউ থেকে বাদ দিয়ে দিবা।
এতে যা আছে ইউ থেকে বাদ দিয়ে দিবা, এতে যা আছে সেটা ইউ থেকে বাদ দিয়ে দিবা। তাহলে কি কি বাকি থাকে? 2 4 6 এবং 7। ঠিক আছে, সিম্পল লিখবা, গ্যাটাগাট অ্যান্সার পেয়ে যাবা। দুইটা বলে দিছে অন্য, এটা ডোমেন ও রেঞ্জ বলে দিছে, তাহলে এক্স আর ওয়াই এ মান কত। ওকে, ডোমেন কোনগুলা? এই প্রথমটা, তাহলে এইটা হচ্ছে একটা ডোমেন, এইটা হচ্ছে একটা ডোমেন। এখন দেখো আমাকে ডোমেনে বলে দিচ্ছে যে প্রথমটা হবে 11, পরেরটা হবে 5। সো পরেরটা 5 এটা আমি দেখতে পাচ্ছি, প্রথমটা 11 হবে। তাহলে প্রথমটা যদি 11 হয় তাহলে এখান থেকে দেখো আমি এক্স এর মান পেয়ে যাব -1, ওই পাশে নিলে 11 + 1 মানে 12, সেখান থেকে এক্স এর মান চলে আসতেছে 2। ওকে, রেঞ্জ, রেঞ্জ কোনগুলা? আমরা জানি রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলা 3 এবং 2y + 2, 3 and 2y + 2, প্রথমগুলা ডোমেন, পরেরগুলা রেঞ্জ। এবং রেঞ্জ দেখো এখানে কি বলছে, 3 বলছে আর 8 বলছে, তাহলে এই যে 3 3 মিলে গেল, এখান থেকে কোনো কিছু আসবে না। পরেরটা হচ্ছে 8, এখান থেকে এখন হিসাব করো, 2 ওই পাশে নিয়ে যাও, তাহলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে x এর মান 2, y এর মান 3। দুইটা উপসেট এ এবং বি হইলে এ ইউনিয়ন বি এর প্রাইমকে ভেন চিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করো। তাহলে ফার্স্টে সার্বিক সেট আঁকতে হবে। মনে রাখো আমরা সার্বিক সেট আঁকবো হচ্ছে আয়তক্ষেত্র, এ এবং বি এই দুইটা সেট আঁকবো হচ্ছে আমরা বৃত্ত। ওকে, তাহলে আমরা এটাকে কমন নিই, মানে আমরা এটা ছেদ করায় ফেলি। ওকে, সো আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বলতে বোঝায় হচ্ছে এই পুরা জায়গাটা, দুইটা বৃত্তর পুরা জায়গাটা, এই পুরা জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। কিন্তু এখানে প্রাইম আছে, প্রাইম মানে কি? এ ইউনিয়ন বি এর বাহিরের অংশ। তাহলে এই ভিতরের জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি, এই পুরা জায়গাটা, এই পুরা জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটার বাহিরে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই জায়গাটা, এই যে এভাবে চিহ্নিত করে দিবা, এইভাবে চিহ্নিত করে দিবা। এই যে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে তোমার এ ইউনিয়ন বি এর প্রাইম, মানে এ ইউনিয়ন বি বাদে বাইরের জায়গাটা। ঠিক আছে, আর ভিতরের জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি, ভিতরের মধ্যে মাঝখানের জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে কমন জায়গাটা। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, মানে মোট হচ্ছে 30 জন, এর মধ্যে 20 জন ফুটবল খেলে, 15 জন ক্রিকেট খেলে, দুইটা খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। তার মানে 20 জনের মধ্যে 10 জন আছে যারা কমন। তাহলে আমরা যদি দুইটা চিত্র আঁকি, তাহলে এটার ভ্যালু হচ্ছে 20, পুরা বৃত্তের ভ্যালু 20, এটা হচ্ছে ফুটবল। আমরা যদি আরেকটা চিত্র আঁকি সেটা হচ্ছে ক্রিকেট, তাহলে এই পুরা ক্রিকেটের ভ্যালু হচ্ছে 15। এখন এই মাঝখানের ভ্যালুটা হচ্ছে 10, যারা দুইটাই পছন্দ করে, তাহলে দুইটাই পছন্দ করে হচ্ছে 10। দেখো পুরা বৃত্তের ভ্যালু হচ্ছে 20, তাহলে বাকি থাকে কত? 10, যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে। আবার কমন হচ্ছে 10, ক্রিকেট পছন্দ করে 15, তাহলে 5 জন আছে যারা শুধু ক্রিকেট পছন্দ করে। ঠিক আছে, ওকে, তাহলে মোট কতজন পাইলাম যারা কোনো না কোনো খেলা পছন্দ করে? তাহলে এই দল হচ্ছে যারা শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল। এই দল হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে, এটা হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে। তাহলে কতজন মানুষ পাইলাম আমরা? দেখো তো, 10 যোগ 10 যোগ 5, মানে 25 জন মানুষ আছে যারা কিছু না কিছু খেলা পছন্দ করে। তাহলে কতজন মানুষ আছে যারা কোনো খেলাই পছন্দ করে না, মানে বাহিরে মানুষ? কারণ আমরা জানি মোট হয়েছে 30 জন, 25 জন যদি পছন্দ করে তাহলে বাহিরে মানুষ আছে আর 5 জন, যারা এই দুইটা বৃত্তের বাহিরে। ঠিক আছে, ওকে, তাহলে এটা লিখবো কিভাবে? আমরা ফার্স্টে লিখবো এন এফ, ফুটবল পছন্দ করে 20, এন সি এটা হচ্ছে 15, এন এফ ইন্টারসেকশন সি এটা হচ্ছে 10, তারপর বাইক করব এন এফ ইউনিয়ন সি, সেটা হচ্ছে এন এফ এন সি মাইনাস এন এফ ইন্টারসেকশন সি। তাহলে এটা হবে আমাদের 20 যোগ 15 মাইনাস 10, তার মানে এটা হয়ে যাবে আমাদের 25। ওকে, তাহলে যারা কোনো খেলাই পছন্দ করে না, তার মানে এন এফ ইউনিয়ন সি এর বাহিরের মানুষজন, সেটা হবে ইউ মাইনাস এন এফ ইউনিয়ন সি। তাহলে ইউ হচ্ছে মোট মানুষ, এটা হচ্ছে 25, তাহলে অ্যান্সার হবে 5। ঠিক আছে, এভাবে লিখে ফেলবা, খুবই ইজি।
ওকে 8 নাম্বার fx এর মান বলে দিছে f-1, এগুলো সবচেয়ে ফালতু অঙ্ক, কিন্তু এগুলো আসতে পারে, তুমি x এর জায়গায় -1 বসায় দিবা, তাহলে -1 স্কয়ার 4 × -1 + 3, তাহলে এটা হবে 1 -4 + 3 3 1 4, 4 থেকে 4 গেলে 0, শেষ। একইভাবে এই যে এটা সেম অঙ্ক, ট্রাই ইট ইয়োরসেলফ, TIY মানে ট্রাই ইট ইয়োরসেলফ, তুমি নিজে নিজে চেষ্টা করো, সেম অঙ্ক, a এর জায়গায় -1/3 বসায় দিবা, এটাও সেম gx বলে দিছে, ht বলে দিছে, তাহলে এই gx x এর জায়গায় 0 বসায় দিবা, t এর জায়গায় 1 বসায় দিবা, পারবা না? অবশ্যই পারবো। এই ভিডিওটা পজ দিয়ে এই অঙ্কটা করো, করে কমেন্টে অ্যান্সার জানাও যে ভাইয়া আমি করছি, 10 নম্বরে অ্যান্সার হচ্ছে এত, কমেন্টে জানাও, তাহলে আমি চেক করবো তোমরা আসলে করছো কিনা। GA এটা বলে দিছে, বলছে কে কোন মানের জন্য G2 হবে 0, তাহলে আমি G2 বাইক করব, G2 মানে a এর জায়গায় 2 বসায় দিব, তাহলে এটা হচ্ছে 2 কিউব, k × 2 স্কয়ার, a এর জায়গায় 2 বসায় দিব, -32 = 0। ওকে, এখন হিসাব করো, 2 কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা হচ্ছে 2 দুগুণে 4 -32, তাহলে এখান থেকে 32 - 16 মানে 16, 4 দিয়ে ভাগ করলে 16/4 মানে হচ্ছে k এর মান 4, k এর মান পেয়ে গেলাম 4। ওকে, G2 মানে x এর জায়গায় 2 বসায় দিব, a এর জায়গায় 2 বসায় দিব, এই a এর জায়গায় আমরা 2 বসায় দিব, a = 2। m বলে দিছে x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর মান 6 থেকে কম, 6 থেকে কম মৌলিক সংখ্যা আছে 2 3 এবং 5। ওকে, n বলে দিছে সেটা হচ্ছে 2 4 6। ওকে, m ও n পরস্পর নিশ্চেদ সেট নয়, নিশ্চেদ মানে হচ্ছে এর মধ্যে কমন কিছু নাই, যদি কমন কিছু না থাকে তাহলে নিশ্চেদ, আর কমন যেহেতু আছে, যেহেতু আমি দেখতেই পাচ্ছি কমন আছে হচ্ছে 2, তার মানে নিশ্চেদ হবে না। ওকে, নিশ্চেদ মানে কি কমন থাকবে না, মানে ফাঁকা সেট, নিশ্চেদ মানে হচ্ছে ফাঁকা সেট, নিশ্চেদ মানে হচ্ছে কমনটা হবে ফাঁকা সেট, কিন্তু আমি দেখতে পাচ্ছি কমন আছে, তার মানে ফাঁকা সেট হয় নাই, তার মানে নিশ্চেদ হবে না। ওকে, এইটা এবং এইটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাহলে আমরা এটা জানি, আমাদের ফার্স্টে এখান থেকে 31 মাইনাস করতে হবে, এখান থেকে 31 মাইনাস করতে হবে, বলো তো কত আসে ক্যালকুলেটর, আমাদের 31টা মাইনাস করতে হবে ফার্স্টে, দ্রুত করো, -31, তাহলে এটা আসে 315, ওইখানে দেখো 556 থেকে -31 525। ওকে, এখন এগুলোকে ওই যে উৎপাদক আকারে লিখতে হবে, তাহলে 315, এটাকে লেখা যায় 1 × 315, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায়, তাহলে 315/3 105, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যায়, 5 দিয়ে হচ্ছে 63, তারপর হচ্ছে 6 দিয়ে যায় না, তারপর হচ্ছে 7 দিয়ে যায়, 7 দিয়ে যায় 45, ভাগ করতে থাকবা, 8 দিয়ে যাবে না কারণ জোড় সংখ্যা না, 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে হচ্ছে 35, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 11 দিয়ে যাচ্ছে না, 12 13 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে, এটা হচ্ছে 21। ওকে, আর 16 17 দিয়ে যাচ্ছে না। ওকে, 525, এইটা হচ্ছে আমাদের 1 দিয়ে যাবে, 525, তারপর এটা 2 দিয়ে যাবে না, 525 3 দিয়ে যাবে, এটা ভাগ করতে থাকবা বাবা, 525 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না কারণ বিজোড় সংখ্যা, 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে না, 525 11 দিয়ে যাবে না, 12 13 দিয়ে যাবে না, 525 15 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে, আর হচ্ছে 21 দিয়ে যাবে। ওকে, এখন বলে দিছে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তার মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা কিন্তু 31 থেকে আমাদের ইয়ে হবে, ঠিক আছে। তাহলে 31 থেকে বড় হইতে হবে, তার মানে আমি 31 থেকে বড় সংখ্যাগুলো নিব, তাহলে আমার সেট হবে যে এগুলা, এই হবে সেট 31 থেকে বড়, তো 31 থেকে বড় এই হচ্ছে আমাদের সেই সেট,
সেই সংখ্যাগুলা, ঠিক আছে? 31 থেকে বড় হইতে হবে, মানে 31 থেকে বড় না হইলে তো হবে না, বুঝতে পারছো? সো তুমি ফার্স্টে এরকম উৎপাদক বাইক করবা, তারপরে যে দুইটা সেট পেয়ে গেলাম, এটার জন্য সেট হচ্ছে এই সংখ্যাগুলো কমা কমা দিয়ে লিখে ফেলবা, এটার জন্য সেট হচ্ছে এই সংখ্যাগুলো, সেটা তুমি কমা কমা দিয়ে লিখে ফেলবা, বুঝতে পারছি কিনা? ঠিক আছে বাবা, ওকে নেক্সট। এখন এইটা আবার সেট করার পর আমাকে কমন বাইক করতে হবে, মানে এই দুটাতে কমন আছে কোনটা, যেটা দিয়ে আসলে দুইজনকে ভাগ করব। তাহলে আমাকে এখান থেকে বাইক করতে হবে এই সেটগুলোকে আমি যদি বলি এ সেট, এটাকে যদি বলি বি সেট, তাহলে আমাদের এ সেট আর বি সেটে কমন বাইক করতে হবে। তাহলে দুইটাতে কমন কে কে আছে দেখো তো, 35 আছে, 105 আছে, এই যে 35 এবং 105, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 35 এবং 105, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যত অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করবা, তারপর এরকম উৎপাদক আকারে বাইক করবা, বাইক করার পর যেটা বলছে 31 অবশিষ্ট থাকে তার থেকে বড় সংখ্যা নিবা, ঠিক আছে? কারণ ছোট সংখ্যা নিলে তো অবশিষ্ট থাকবে না, সো বড় সংখ্যা নিব, বড় সংখ্যা নেওয়ার পর যেটা পাবো এটা হচ্ছে সেট, প্রথমটার জন্য সেট, দ্বিতীয়টার জন্য সেট, কিন্তু কমন হইতে হবে, দুইজনকেই ভাগ দেওয়া যাইতে হবে, তার মানে দুই জায়গায় যেটা কমন হবে সেটা হচ্ছে অ্যান্সার, যেটা কমন হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, পি এ পাওয়ার সেট বের করতে বলছে, যেখানে এ হচ্ছে এইটা, ওকে এক্স এর মান, তার মানে এটাকে ফার্স্টে সমাধান করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x, 4 6 24, 6 আর 2, 6 আর 4, 6 এবং 4, ওকে। সো এখান থেকে এই যে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 6 মাইনাস 4 কমন নাও, এক্স মাইনাস 6, তাহলে এখান থেকে একটা আসতেছে এক্স মাইনাস 4, একটা আসতেছে এক্স মাইনাস 6, তাহলে একটা আসবে এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 6, ওকে। তাহলে এ সেট হচ্ছে আমাদের 4,6, তাহলে এটা থেকে যতগুলো সেট বানাইতে পারো, যেমন আমাদের সেট হবে 4, আমাদের সেট হবে 6, আমাদের সেট হবে 4,6, আমাদের সেট হবে ফাঁকা সেট, এই সবগুলো সেটের সেট সেটাই হবে পাওয়ার সেট, যত সেট বানানো যায় সবগুলো সেটের সেট নিয়ে নিবা, সেটাই হবে পাওয়ার সেট, ঠিক আছে? এটাই অ্যান্সার। ওকে নেক্সট, দুইটা ক্রোমোজোর বলে দিচ্ছে, আমরা জানি প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান, তার মানে x প্লাস ওয়াই হচ্ছে 0, x মাইনাস ওয়াই হচ্ছে 6, x মাইনাস ওয়াই হচ্ছে 6, ওকে দুইটা যোগ করে ফেলো, তাহলে ওয়াই ওয়াই কাটা, 2x হচ্ছে 6, x এর মান হচ্ছে 3, এই x এর মান যে কোনো একটাতে বসায় দাও, তাহলে 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 3, শেষ হয়ে গেছে। দেখছো x এর মান 3, y এর মান মাইনাস 3। এখানেও দেখো a বলে দিছে, b বলে দিছে, এটা ক্রস গুণন বের করতে বলছে, মানে ক্রোমোজোর, তাহলে আমি এখান থেকে একটা নিব, একটা নিয়ে একটার সাথে এখানকার দুইটা হবে, এখানকার একটার সাথে এখানকার দুইটা হবে, তাহলে 3 এর সাথে 2, 3 এর সাথে p, ওকে m এর সাথে 2, m এর সাথে p, n এর সাথে 2, n এর সাথে p, শেষ, ঠিক আছে? ওকে এখানকার একটা নিব, এখানকার দুইটা হবে, তার মানে 3 এর সাথে এই দুইটা, m এর সাথে এই দুইটা, n এর সাথে এই দুইটা, শেষ। ওকে 19 থেকে ছোট 3 এর গুণিতক, তাহলে 19 থেকে ছোট 3 এর গুণিতক, 3 একে 3, তাহলে আমাদের a হবে কত, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 15, 18, শেষ, 3 এর গুণিতক। এটা সেট গঠন বলতে বলছে, সি আমরা দেখলাম নেগেটিভ আছে, জোড় সংখ্যা, তাহলে সি হবে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং কত থেকে কত, -6 থেকে 6 পর্যন্ত, ও আবার শূন্য হবে না তো, জোড় সংখ্যা এক্স নট ইকুয়ালস টু 0 এবং এইটা, ওর তিনটা কন্ডিশন, শূন্য হবে না, -6 থেকে 6, শূন্য হবে না, জোড় সংখ্যা, ঠিক আছে? ওকে বীজগণিত থেকে আসি, আমরা এখানে মোটামুটি 18টা দেখলাম, 18টাতে আমাদের কিন্তু সবগুলো টাইপ হয়ে গেছে। সো তুমি যদি টাইপ চিন্তা করো যে এই টাইপের অঙ্ক আসতে পারে, যেমন তোমাকে সেট গঠন বলতে পারে, এখন হুবহু এটা না আইসা অন্য কিছু বলতে পারে, তারপরে তোমাকে এরকম সেট গঠন বলে দিবে, তালিকা পদ্ধতি বাইক করতে বলতে পারে,
তোমাকে এরকম গুণ মানে গুণ আকারে যে ক্রমজোড় সেটা বাইক করতে বলতে পারে, তোমাকে পাওয়ার এক্স ওয়াই যে ক্রমজোড় দেওয়া আছে সমান সমান সেখান থেকে এক্স ওয়াই বলতে পারে, তারপর তোমার থেকে পাওয়ার সেট বাইক করতে বলতে পারে। সো আমি কিন্তু সকল টপিক সকল টাইপ তোমাকে কভার করে দিছি, ঠিক আছে? সো তুমি যদি ভাইয়ের সাথে সাথে আগাও সবগুলা চ্যাপ্টারে তোমার সবগুলা টপিক কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, বীজগাণিতিক রাশি পারতে হইলে তোমাকে সূত্র পারতেই হবে, সূত্র যদি না পারো অঙ্কগুলো পারবা না। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো সূত্র আমরা জানি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র জানি, তবে সবচেয়ে বেশি যেগুলো কাজে লাগে সেটা হচ্ছে এই কিউবের সূত্র, তবে এগুলা না, কিউবের পরের সূত্রগুলো কাজে লাগে, এবং এ স্কোয়ার বি স্কোয়ার এই সূত্রগুলো কাজে লাগে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর তুমি যদি এখানে মাইনাস দাও তাহলে বাইরে প্লাস দিতে হবে। আবার এই সূত্রগুলোও কাজে লাগে, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মানে 4ab সূত্রগুলো কাজে লাগে। আর কিউবের সূত্র তো মারাত্মক ইম্পর্টেন্ট, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। সো এখানে প্লাস থাকলে ওই ব্র্যাকেটের ভিতরে প্লাস হবে, মাঝখানে মাইনাস হবে, এখানে মাইনাস হইলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে, মাঝখানে প্লাস হবে, ঠিক আছে? তো এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবা, তাহলে আমাদের এই অঙ্কে ঝামেলা হবে। আর কিছু অঙ্ক এটা মাঝে মাঝে আয়সা পড়তে পারে, তার জন্য এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। যে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে কি ধরবো আমরা, সরল মুনাফার ক্ষেত্রে আমরা এটাকে কি ধরবো, আর আমরা চক্রবৃদ্ধি মুনাফা হইলে সেক্ষেত্রে কি ধরবো, ঠিক আছে? তো এটা একদম ইজি। সরল মুনাফার ক্ষেত্রে ইন্টারেস্ট আই হচ্ছে পিএনআর, পি হচ্ছে টোটাল মূলধন, এন হচ্ছে কত বছর, আর হচ্ছে রেট, আর সি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, প্রথম অঙ্ক দেখো, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তো আমরা হোল স্কয়ার করে ফেলি। এ প্লাস বি প্লাস সি আমরা হোল স্কয়ার করে ফেলি, ঠিক আছে? ওকে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রটা বলো, লিখে ফেলো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা লিখে ফেলো। এভাবে করলে একটু বড় হয়ে যাবে, হোল স্কয়ার করলে বড় হয়ে যাবে। আর একটু শর্টকাট পাইছি, শর্টকাট হচ্ছে যে তুমি এখান থেকে এ প্লাস বি সিটা ওই পাশে নিয়ে যাও, তারপরে হোল কিউব করে দাও, হোল কিউব করে দাও, তাহলে হোল কিউব করে দিলে আমরা দেখতে পাইছি এ প্লাস বি হোল কিউব, তাহলে হচ্ছে এ কিউব বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, এ প্লাস বি, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস সি কিউব। ওকে, এই এ প্লাস বি এর জায়গায় আবার মান বসায় দাও, কারণ আমরা জানি এ প্লাস বি হচ্ছে মাইনাস সি, ঠিক আছে? এ প্লাস বি এর জায়গায় আবার মান বসায় দিব মাইনাস সি। ফার্স্টেই বলছিলাম এগুলো সূত্রের খেলা, তাহলে আমাদের এই লাইনটা চলে আসে হচ্ছে মাইনাস 3abc, এখানে আসে মাইনাস সি কিউব। সো মাইনাস সি কিউবটা এই পাশে নিয়ে আসো, মাইনাস সি কিউব হয়ে যাবে প্লাস সি কিউব, এই যে আমাদের প্রমাণটা চলে আসছে, ঠিক আছে? হোল স্কয়ার দিয়ে করলে বড় হয়ে যাবে, এভাবে করলে ইজি হয়ে যাবে। এখানে দেখো এ প্লাস বি দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার দেওয়া আছে, এ প্লাস বি হোল কিউব দেওয়া আছে। এখন তুমি চিন্তা করবে এসব ক্ষেত্রে তোমার যে সূত্র সেই সূত্রটা তুমি জানো কিনা। হ্যাঁ ভাইয়া, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। বলছিলাম এখানে প্লাস থাকলে মাঝখানে প্লাস হবে, ব্র্যাকেটের ভিতর প্লাস হবে, মাঝখানে মাইনাস হবে। তাহলে আমার দেখো এ প্লাস বি এটা মান জানি কিনা 4, আমি ভাই এটা মান জানি 4, 3ab এর মানটা জানি না, এটার মান জানি 4। সো ab এর মান বাইক করতে পারলে হয়ে যাবে। এই ab এর মান বাইক করার জন্য আমাকে এই 2টা দিয়ে দিচ্ছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে 8, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি বলতো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 8। তাহলে এখানে এখন ভ্যালু বসাও, এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে 4 মাইনাস 2ab ইকুয়ালস টু 8, তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 4 4 16, 8 এই পাশে নিয়ে আসো, মাইনাস 2ab ওই পাশে নিয়ে যাও, তাহলে 16 থেকে 8 গেলে 4 8 থাকে, 8 কে 2 দিয়ে ভাগ করলে ab এর মান চলে আসে 4, 16 থেকে 8 গেলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে আমি এটার মান পেয়ে গেলাম 4। ওকে, এখন দেখো কত আসে, 4 4 16, 4 16 64, 4 4 16, 16 দুগুণে 32, 3 16 48, তাহলে এটা ভ্যালু চলে আসে 16, ঠিক আছে? ওকে, সূত্রের খেলা, এই যে এটা একটা সূত্রের খেলা, পি এর মান বলে দিছে, তাহলে আমরা পি এর মান যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমাদের 1/p কত আসে,
তো 1/p মানে এই জিনিসটা উল্টায় যাবে 3 প্লাস 2√2। ওকে, এসব ক্ষেত্রে মনে রাখবা উল্টায় গেলে যেটা পাইছো সেটা বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিবা, মানে প্লাস থাকলে তুমি মাইনাস দিয়ে গুণ দিবা আর মাইনাস থাকলে তুমি প্লাস দিয়ে গুণ দিবা। ওকে, গুণ দেওয়ার ফলে কি হয়ে গেছে, গুণ দেওয়ার ফলে আসলে উপরেরটা যা আছে তা থাকবে, নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে 3a স্কয়ার 2√2 হোল স্কয়ার, 3a স্কয়ার মানে 3 3 9, 2√2 মানে 2 2 4, 4 2 8, 3 মাইনাস 2√2। তাহলে দেখো 9 থেকে 8 গেলে এত। তো এইটা একটা শিক্ষা, এটা একটা শিক্ষা মনে রাখো, উল্টায় দিলে চিহ্ন চেঞ্জ হয়, মানে প্রশ্নে যে চিহ্নটা থাকবে, প্রশ্নে যে চিহ্নটা থাকবে উল্টায় দিলে এই চিহ্নটা সাধারণত চেঞ্জ হয়ে যায়। চিহ্নটা কি হবে, সাধারণত চেঞ্জ হবে যদি এই দুটাকে স্কয়ার করলে পার্থক্য 1 হয়, এই দুটাকে স্কয়ার করলে পার্থক্য যদি 1 হয় তাহলে উল্টায় দিলে চিহ্ন চেঞ্জ হবে, আর কোনো কাহিনী নেই। সো পি আর 1/p পেয়ে গেছি। এখন আমরা এই দুই জায়গা থেকে এই দুটা যোগ করব, তাহলে p যোগ 1/p এটা কত আসে, তাহলে 3 আর 2√2 এটার সাথে যোগ হবে 3 মাইনাস 2√2, তাহলে মাইনাস মাইনাস কাটা, 3 আর 3 যোগ করলে 6। ওকে, এখন আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে লেফট হ্যান্ড সাইড এইটা। সো আমরা দেখতে পাচ্ছি এই যে এই ফরম্যাটটা একটু মনে রাখো, এই ফরম্যাটটা একটু মনে রাখো, ঠিক আছে, এই ফরম্যাটটা একটু মনে রাখতে হবে, এই ফরম্যাটটা মনে রাখতে হবে। সো এরকম ডাবল মানে কি, একটা নরমাল পাশে তার রুট ওভার, যে নরমাল তাকে কিন্তু আমরা দুইটা রুট ওভার লিখতে পারি, আর পাশে যে একটা রুট ওভার আছে সে তো থাকলোই, তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো রুট পি হোল কিউব, বুঝতে পারছো? সো এরকম ডাবল থাকা মানে রুট পি হোল কিউবে চলে আসা, রুট পি হোল কিউবে চলে আসা। ওকে, সো আমরা এইভাবে করতে পারি। আবার একইভাবে এই 1/p রুট পি মানে কি, তাহলে এই জিনিসকে আমরা তখন লিখতে পারবো, এই জিনিসকে আমরা লিখতে পারবো তখন 1/√p হোল কিউব। তো দুটাকে কিউবের নিয়ে কিউবের সূত্রে বসায় দিবা, হয়ে যাবে, বাকিটা করে ফেলো। হ্যাঁ, আর এটা এইভাবে না করে তুমি প্রথমে কিন্তু রুট ওভার করতে পারো, এখানে পি এর মান না বাইক করে তুমি রুট পি বাইক করতে পারো, তারপরে 1/√p বাইক করতে পারো, সেটা করলেও হবে, ঠিক আছে। ওকে, এরপর বাকিটা আমি করি নাই, পারবা না, কিউবের সূত্রে বসায় দিবা। হ্যাঁ, আর এখানে পি কে রুট পি বানায় নিবা, 1/p কে রুট পি বানায় নিবা, তারপর দুইটা যোগ করলে দেখবা কত আসে সেটা। সারসি। ওকে, 22 নাম্বার দেখো কি বলছে, এক্স প্লাস ওয়াই বলে দিছে আর এক্স ওয়াই বলে দিছে, এটা মান বের করতে বলছে। সো যেটা মান বের করতে বলছে সেখানে দেখো এক্স কিউব থাকলো, আমরা এখানে 4টা জায়গায় যদি 3টা নিয়ে ফেলি তাহলে একটা বাকি থাকে, একটাকে আমরা লাস্টে লিখলাম এক্স স্কয়ার ওয়াই, একটাকে আমরা লাস্টে লিখলাম। একইভাবে 4টার জায়গায় 3টা, তোমার মাথায় সবসময় থাকবে যে কিভাবে সূত্র বানানো যায়। 4টার জায়গায় 3টা নিলাম, একটাকে আমি লাস্টে লিখে ফেললাম, আর আগে থেকে ওয়াই কিউব ছিল, বুঝতে পারছো, 4টাকে 3টা একটা লিখে ফেললাম। ওকে, এখন এটাকে সূত্রে লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর ওখান থেকে দেখো এক্স ওয়াই কমন যায়, থাকে কি এক্স প্লাস ওয়াই, ওই লাস্টের দুইটা থেকে এক্স ওয়াই কমন যায়, আর এটা হোল কিউবের সূত্র শেষ। এখন এটা তো হয়ে গেছে, এটা হচ্ছে √8 হোল কিউব, এক্স ওয়াই এর মান 2, এটার মান হচ্ছে √8, যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে সবসময় তোমার মাথায় সূত্র চিন্তা করতে হবে, ঠিক আছে, সবসময় তোমার মাথায় সূত্রটা চিন্তা করতে হবে। ওকে, এইখান থেকে আমাকে এ কিউব প্লাস 1/a কিউব বানাইতে হবে। সো আমরা যদি এ স্কয়ার প্লাস 1 কে রেখে √3a কে ওই পাশে নিয়ে যাই, একদম ক্লাসিক্যাল জিনিস, এ দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে a প্লাস 1/a এই ভ্যালুটা পেয়ে যাব, a প্লাস 1/a এই ভ্যালুটা পেয়ে যাব। ওকে, শেষ। এরপরে কি করব, এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে হোল কিউব করে ফেলবো, a কিউব a প্লাস b হোল কিউব, সূত্র কি a প্লাস b হোল কিউব, a কিউব বি কিউব, এ কিউব বি কিউব, তারপর কি 3ab, এটা কাটাকাটি চলে যাবে, a প্লাস b। ওকে, আর এখানে দেখো √3 কে কিউব করলে 3√3, একটু আগে বলছি কিউব করলে একটা নরমাল হবে আর একটা রুট ওভার থেকে যাবে। ওকে, এখন দেখো এখানে এটা কাটা যায়, এটার ভ্যালু আমি জানি, এটার ভ্যালু হচ্ছে √3, তাহলে a কিউব আর 1/a কিউব, এখানে 3 থাকে, এটার ভ্যালু হচ্ছে √3,
আর ওই পাশে থাকে 3√3। দুইটা কাটা গেলে আমার কিন্তু অ্যান্সার চলে আসতেছে 0। এই 0 হচ্ছে অ্যান্সার। সূত্র বসাইতে পারলে হয়ে যাবে। এখনো এখানে আটকায় আছো? ওকে, এখানে যদি আটকায় থাকে এটা 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 একটা নিয়ম। আমি যদি আরো সহজ করে বলে দিই তাহলে তোমার জন্য আরেকটা নিয়ম আছে, আরো সহজ করে যদি বলে দিই, পি কে ফার্স্টে তুমি রুট ওভার বানায় ফেলো। আরো সহজ করে দিই, পি কে তুমি রুট বানায় ফেলো। কিভাবে? এই যে পি 3 কে লেখো 2 আর 1, তাহলে 2 কে লেখা যায় √2 হোল স্কয়ার, 2 ইন্টু √2 ইন্টু 1, এটা হচ্ছে কি বলো 1 স্কয়ার। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে √2 প্লাস 1 হোল স্কয়ার, এটা হচ্ছে পি এর ভ্যালু। তাহলে স্কয়ারটা এই পাশে আনলে হয়ে যাবে রুট ওভার √2 প্লাস 1, তাহলে রুট পি এর মান পেয়ে গেলা। এখন এটাকে যদি উল্টায় দাও, উল্টায় দিলে হয়ে যাবে এই দুইটার মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে, যেটা আমি শিখাইছি। এখন এই দুইটা যদি যোগ করো, এই দুইটা যদি তুমি যোগ করো, তখন দেখো √2 প্লাস 1 আর এখানে হচ্ছে √2 মাইনাস 1, কাটাকাটি গিয়ে 2√2 থাকে। ঠিক আছে, 2√2 থাকে। এবার বাকিটা তো ইজি, এ কিউব বি কিউব সূত্র বসাই দিবা, হয়ে যাবে বাবা। এত ভয় পেলে হয়? নিজের চেষ্টা করতে হবে না? এটাও দেখো এক্স এর মান বলে দিছে, সেখান থেকে x√x মানে কি √x হোল কিউব বের করতে বলছে, √x হোল কিউব বের করতে বলছে। কারণ x কে লেখা যায় দুইটা √x আর একটা √x হবে, সো এই ফরম্যাটটা চিনে রাখো। এই ফরম্যাটটা মানে হচ্ছে √x হোল কিউব, এটা বের করতে হবে, সেম জিনিস। তো আমরা যেটা করব আগেরটার মতো, আমরা এইটাকে হোল স্কয়ার বানানোর চেষ্টা করব। তাহলে আমরা 9 কে লিখে দিলাম এখানে 5, তাহলে এটা হয়ে গেল √5, আর এখানে 9 থেকে 4 গেলে হচ্ছে 4, এটা 2, তাহলে এটা হচ্ছে 4√5 থেকে যায়, 9 কে ভেঙে দিলাম, তাহলে 5 কে লেখা যায় √5 হোল স্কয়ার, 2 ইন্টু √5 ইন্টু 2, আর এটাকে লেখা যায় 2 স্কয়ার। তাহলে এখানে হয়ে গেল √5 প্লাস 2 হোল স্কয়ার, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এখান থেকে √x এর মান কত আসবে বলো তো? এখান থেকে √x এর মান আসবে √5 প্লাস 2। ওকে, এখন এটাকে যদি আমি কিউব করে দিই তাহলে তো হয়ে গেল, শেষ। এই যে কিউব, কিউব মানে কি এই মানটা কিউব হয়ে যাবে। এরপর তুমি কিউবের সূত্রে বসাতে পারবা না বাবা? হ্যাঁ, এ কিউব 3a স্কয়ার বি 3ab স্কয়ার বি কিউব, শেষ। এখন হিসাব করো, এটা মানে কত 5√5, এটা দেখো 5 হয়ে যাবে, 3 5 15, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 3 4 12 আর 8, তাহলে এটা হয়ে যাবে 38, আর হচ্ছে 5 12 17√5, 38 17√5, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? √x এর মান বাই করছি, কিউবের ওখানে বসায় দিছি। এবার দেখো উল্টাটা, কিউব দেওয়া আছে সেখান থেকে এক্স এর মান বাইক করতে হবে। এখানে কি ছিল, এক্স এর মান দেওয়া ছিল সেখান থেকে কিউব বাইক করছি, এখন কিউব দেওয়া আছে সেখান থেকে এক্স এর মান বাইক করতে বলে দিছে। ওকে, 34√5, তাহলে এটাকে ফার্স্ট আমরা লসাগু করি, লসাগু করলে হবে x⁶, মানে সবাইকে x কিউব দিয়ে গুণ দাও, তাহলে এটা হবে 34√5 x কিউব। ওকে, এই পাশে নিয়ে আসো x মাইনাস 34√5 x কিউব প্লাস 1। ওকে, এটাকে হোল স্কয়ার বানায় দাও, তাহলে এটাকে লেখা যায় এত হোল স্কয়ার, তাহলে কত থাকবে এখানে বলো তো? 2 থাকলো, x কিউব থাকলো, তাহলে এখানে 34 থেকে গেলে থাকে হচ্ছে 34, 17 দুগুণে 34 17√5, তাহলে এখানে হবে 17√5 হোল স্কয়ার। এটা বেশি আনছি না, 1 আগে থেকে ছিল, তাহলে এই পাশে বেশি আনলে সমান চিহ্নের ওই পাশেও এই জিনিসটা লিখে ফেলতে হবে। ওকে, সো এই প্রথম এই পর্যন্ত একটা হোল স্কয়ার সূত্র চলে যায়, তাহলে এই পর্যন্ত হচ্ছে এইটা মাইনাস এত হোল স্কয়ার সূত্র। ওকে, 1 ওই পাশে যাও আর 17√5 হোল স্কয়ার করে ফেলো। ক্যালকুলেটর কোথায়? 17√5 কে স্কয়ার করে ফেলো, ক্যালকুলেটরটা কই? 1445, এখান থেকে 1 মাইনাস হবে, তাহলে এটাকে স্কয়ার করলে হচ্ছে 1445 মাইনাস 1, তাহলে 1444। ওকে, এটাকে এখন এক্স কিউব, এই যে স্কয়ারটা আবার √ওভার করে দাও, তাহলে এই পাশে স্কয়ারটা ওই পাশে গেলে √ওভার
1444 কত আসে দেখো তো, 1444 কে উঠাবার করলে হ্যাঁ 38। ওকে 38। তাহলে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম এক্স কিউবের মান। তাহলে এক্স কিউবের মান হচ্ছে এই মাইনাসটা এই পাশে নিয়ে আসো, 17√5 আর হচ্ছে 38। এই 38 আর 17√5 চেনা চেনা লাগে কিনা? এই যে 38 আর 17√5, এটাকে এখন এইভাবে ভাঙা যাবে না, উল্টা প্রসেসে ভাঙা যাবে না বাবা, সেম ভাঙা যাবে, সেম ভাঙা যাবে। 5√5 30, 12√5 আর 8। তাহলে এখান থেকে সেম প্রসেসে ভাঙ্গা আগেরটার মতো এটাকে আমরা এটা বানায় ফেলতে পারবো, √5 + 2 হোল কিউব বানায় ফেলতে পারবো, √5 + 2 হোল কিউব বানাইতে পারবো। কারণ এক্স কিউব আর এই কিউব দুইটা বাদ হয়ে এক্স এর মানটা মিলে যাবে। এই যে এক্স এর মানটা মিলে গেছে, বুঝতে পারছো? তার মানে আগেরটা ঠিক উল্টা প্রসেস। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই স্টাইলে অঙ্ক আসতে পারে যেখানে এক্স থেকে তুমি √x বানাবা দেন কিউব বের করবা, আর উল্টাটাও আসতে পারে, কিউব দেওয়া আছে সেখান থেকে তোমাকে এক্স এর মান বের করতে বলতে পারে, একই উল্টা অঙ্ক। এই যে দেখো সেম 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 অ্যাজ বিফোর, ট্রাই ইট ইয়োরসেলফ, চেষ্টা করো চেষ্টা করো। কোথায় পাবা? এই ভিডিওর নিচে পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফটা যেখানে আমি অঙ্কগুলো করতেছি। সো এই ভিডিও ডেসক্রিপশনে দেখো পিডিএফ এর লিংক আছে, সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করো, ডাউনলোড করে তারপর তুমি এই অঙ্কটা করে ফেলো। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ আসতে পারে, উৎপাদকের বিশ্লেষণ খুবই ইজি, খুবই ইজি। y² 2yz, মাঝখানটা ভেঙে দিলাম, তাহলে আমার এখানে একটা z² লাগবে, z² লাগলে একটা z² বেশি আনছি, বাদ দিয়ে দিব, আগে থেকে যা ছিল তা লিখে ফেললাম। তাহলে এই প্রথম অংশটা সূত্র চলে গেল y - z²। দ্বিতীয় অংশটা কমন নিলে দেখো মাইনাস কমন নিলে এই যে প্লাসের সূত্র চলে আসে 2² তাহলে এটা হয়ে গেল y - z², এটা হয়ে গেল z + 2² তাহলে a² - b² সূত্র, তাহলে এই দুইটা একবার যোগ হবে, এই দুইটা একবার বিয়োগ হবে। তো যোগ হইলে দেখো জেড জেড চলে যায়, এটা একটা অ্যান্সার, আর বিয়োগ হইলে এটা হয়ে যাবে 2z, এটা একটা অ্যান্সার। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তার মানে উৎপাদকের বিশ্লেষণ করতে হইলেও তোমাকে সূত্রের প্যাটার্নে নিয়ে আসতে হবে। যখন তুমি সূত্রের প্যাটার্নে আনতে পারবা তখন কিন্তু ইজিলি তুমি করে ফেলতে পারবা। এটাও সেম, কি বলছিলাম, সূত্রের প্যাটার্নে নিয়ে আসতে হবে। 2b², এটাকে লেখা যায় 2b², এটা লেখা যায় 1/2b², আর এখানে আছে -2, এই -2 এর সাথে আমি একটু চালাকি করব, আমি একটা 2b আনবো, একটা 1/2b আনবো। ওকে, আর এইটা আগের মতো থেকে গেল 4b - 1/, এটা থাকুক, এটা থাকুক। তাহলে এইটুকুতে দেখো সূত্র যায় a² b² - 2ab, তাহলে 2b 1/2b²। ওকে, আর এখান থেকে কি কমন যায় দেখো তো, এখান থেকে যদি 2 কমন নাও, আমরা জানি 2 কমন নেওয়া মানে 2 দিয়ে ভাগ দেওয়া, কোনো কিছু কমন নেওয়া মানে ভাগ দেওয়া। তো যখন তুমি 2 কমন নিবা এখান থেকে 2 ভাগ হয়ে যাবে। ওকে, এখন দেখো এখান থেকে আর ওইখান থেকে একটা কমন যায়, কমন গেলে এখান থেকে একজন থাইকা যাবে, আর এখান থেকে +2 থাইকা যাবে। ঠিক আছে, এখান থেকে একটা কমন যায়, একটা থাকবে আর +2 থাকবে। ঠিক আছে, ওকে, এই ধরনের অঙ্ক আসতে পারে। 37 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়েছে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হইতো, খাতাটা ক্রয় মূল্য কত? যেটা বের করতে বলবে সেটাকে এক্স ধরবা। এখন 36 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে, তার মানে কি কমে বিক্রি করছে, কমে বিক্রি করছে, এই এত টাকা ক্ষতি হয়েছে। ওকে, 72 টাকায় বিক্রি করে লাভ হয়েছে, তার মানে কি বেশিতে বিক্রি করছে, 72 টাকাটা বড়, এক্স থেকে বড়, তাহলে 72 টাকায় বিক্রি করলে যে লাভ হয় সেটা ক্ষতির দ্বিগুণ, ক্ষতির দ্বিগুণ। ওকে, এখান থেকে কিসের মান বের করতে বলছে? এক্স এর মান বের করতে বলছে। 2 দিয়ে গুণ দাও, 36 72 - x, -x এই পাশে নিয়ে আসো, +x হয়ে যাবে, আর 72 এই পাশে নিয়ে যাও, 140 144, তাহলে 3 দিয়ে ভাগ দাও, 144/3, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার, শেষ। ঠিক আছে, 144/3।
48 টাকা। মানে 48 টাকা হচ্ছে অরিজিনাল বিক্রয় মূল্য। মুনাফা একই হারে 300 টাকা 4 বছরের সরল মুনাফা এবং 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে, মানে দুইটা মুনাফার যোগফল বলে দিছে, দুইটা মুনাফার যোগফল বলে দিছে, সূত্রে পারতে হবে। মুনাফার হার কত ধরলাম, মুনাফার হার হচ্ছে আর, তাহলে আমরা সূত্র জানি I ইকুয়ালস টু পি এন আর। তাহলে প্রথম ক্ষেত্রে পি এর মান হচ্ছে 300, এন হচ্ছে বছর 4 বছর, আর হার হচ্ছে আর। আমরা এটাকে পার্সেন্টেজ চিন্তা করব। সাধারণত হারকে শতকরা, শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ এখানে যখন লিখবা না তখন 100 দিয়ে গুণ ভাগ দিয়ে ফেলবা, ঠিক আছে, ভাগ 100। আচ্ছা, এটার সাথে যোগ, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে মুনাফা। এবার হচ্ছে দ্বিতীয়টা ক্ষেত্রে 400 টাকা 5 বছর, হারটা কিন্তু সেম আর, এই দুইটা যোগফল হচ্ছে 128 টাকা। এখান থেকে আর এর মান বের করতে হবে। ওকে, আর এর মান তো বের করা ইজি। এখানে কত থাকে, কাটা কাটা 3 4 12, কাটা কাটা 4 5 20, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 128, এটা হচ্ছে 30 32, তাহলে 32 আর হচ্ছে 128, তাহলে আর এর মান হচ্ছে এত বাই 32। শেষ, চলে আসছে তো, 128 বাই 32 4, তাহলে 4%, শতকরা 4 টাকা, এটা হচ্ছে হার। ঠিক আছে, স্রোতের অনুকূল, স্রোতের অনুকূলে বেগ মানে কি বলো, স্রোতের অনুকূলে বেগ মানে কি, স্রোতের অনুকূলে বেগ, তাহলে অনুকূলে বেগ, অনুকূলে বেগ মানে হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, তাই না, আমরা তো এটা জানি। ওকে, অনুকূলে 8 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে অনুকূলে বেগ, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে কত কিলোমিটার যায় ডিভাইডেড বাই সময়, তাহলে 40/8। নৌকার বেগটা বের করতে বলছে, তাহলে নৌকার বেগ বের করতে বলছে, স্রোতের বেগ বলে দিছে ঘন্টায় 2 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো 5 8 40, এটা হচ্ছে 5, 5 থেকে 2 গেলে 3, তাহলে নৌকার বেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা, 3 কিলোমিটার পার ঘন্টা, সহজ অঙ্ক। একটা বইয়ের মূল্য 36 টাকা যা প্রকৃত মূল্যের 90%, এন্ড প্রকৃত মূল্য ধরলাম x টাকা, তার মানে x এর 90% হইলো তোমার 36 টাকা। তাহলে x এর 90% মানে কি, আমরা জানি পার্সেন্ট উঠায় দিলে 100 বসে যাবে নিচে, তাহলে এখান থেকে আমি x এর মান পেয়ে যাব না, ওই পাশে গিয়ে 100 গুণ হবে আর 90 দিয়ে ভাগ হবে, তাহলে আমরা x এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা আসল টাকাটা পেয়ে যাব। তাহলে কত টাকা আসল, দেখো তো, 36 × 100 ডিভাইডেড বাই 90, 40 টাকা। এখন অরিজিনাল দাম ছিল 40, ও বিক্রি করে 36 টাকা, মানে 4 টাকা লস হয় না, কিন্তু বলে দিছে এই বাকি টাকা সরকার ভর্তুকি প্রদান করে, মানে এই যে 4 টাকা লস হলো এটা সরকার দিয়ে দেয়। তো ভর্তুকি পরিমাণ কত, 4 টাকা। তাহলে ভর্তুকি হচ্ছে অরিজিনালটা মাইনাস যেটা বেচতেছে, এই যে 4 টাকা। ঠিক আছে, 4 টাকা লস হয়, সেই লসটা সরকার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তেল টেলের ক্ষেত্রে এরকম সরকার টাকা দিয়ে দেয়। ওকে, পিএক্স বলে দিছে, বলছে x - 2 এটা একটা উৎপাদক, আমরা জানি উৎপাদক বললে যেটা উৎপাদক হবে সেটাকে তুমি শূন্য ধরবা, সেটাকে শূন্য ধরবা, শূন্য ধরলে x এর মান পেয়ে যাবা। এই x এর মানটা তুমি এইখানে বসায় দিবা, বসায় দিয়ে শূন্য ধরবা, কারণ এটা একটা উৎপাদক, আমরা জানি উৎপাদক হইলে শূন্য হবে। তাহলে x এর মান -2 এখানে বসায় দাও, x এর জায়গায় -2 বসায় দাও, তাহলে x এর জায়গায় আমরা -2 বসায় দিব, বসায় দিয়ে এটাকে শূন্য ধরবো, তাহলে আমি a এর মান পেয়ে যাব। তাহলে 2 × 4 -2a + 6, তাহলে -2 এই পাশে গেলে প্লাস, 4 আর 6 হচ্ছে 10, 2 দিয়ে ভাগ করলে a এর মান হচ্ছে 5। শেষ। ঠিক আছে, ওকে, ব্যবহারিক জ্যামিতি একদমই ভয় পাবা না, জ্যামিতি থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। কি রকম শর্ট কোশ্চেন, তোমাকে বিভিন্ন জিনিস আঁকতে বলে, এখন আঁকতে কি কি থাকলে তুমি আঁকতে পারবা, মনে রাখো 3টা বাহু বলে দিলে ত্রিভুজ আঁকা যায়,
দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ বলে দিলে ত্রিভুজ আঁকা যায়, দুইটা কোণ আর সংলগ্ন বাহু বলে দিলে ত্রিভুজ আঁকা যায়, দুইটা কোণ আর বিপরীত বাহু এটা বললেও ত্রিভুজ আঁকা যাবে, দুইটা বাহু আর একটা বিপরীত কোণ অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বললে এবং অপর একটা বাহু বললে আমি ত্রিভুজটা আঁকতে পারবো। ঠিক আছে, আর চতুর্ভুজ আঁকতে হলে 5টা উপাত্ত জানতে হয়। কয়টা উপাত্ত? মোট 5টা উপাত্ত জানতে হয়। এই হচ্ছে সেটা লিস্ট। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে চতুর্ভুজ আঁকতে কয়টা উপাত্ত লাগে? 5টা। ত্রিভুজ আঁকতে কয়টা উপাত্ত লাগে? 3টা। ওকে, এখন দেখো তোমাকে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি আঁকতে বলতে পারে। সো আমি এখন আঁকা দেখাচ্ছি না, আমি তোমাকে নিয়মটা বলে দিব, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। তো এরকম শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট জাস্ট আঁকতে বলছে, বিশেষ নির্বাচনও লিখতে বলে নাই, অঙ্কনে বিবরণীও লাগবে না, খালি আঁকতে বলছে, তার মানে তুমি চিত্র আঁকলে 2 নাম্বার পেয়ে যাবা, এরকম আসতে পারে। সো 75 ডিগ্রি আঁকার নিয়ম হইলো আমরা ফার্স্ট একটা রেখা টানবো, রেখা টানে এখানে লম্ব আঁকবো। লম্ব আঁকার নিয়ম জানি, কম্পাস দিয়ে এটা টানবো, এটা সেম মাপ, যে মাপে এটা ঘুরাইছো সেম মাপে এখানে দাগ টানবা, এখানে বসে এখানে দাগ টানবা, মানে আমরা ফার্স্টে লম্ব আঁকবো। এই যে লম্ব আঁকছি, এটা কি আঁকছি বলো? লম্ব আঁকছি। ওকে, লম্ব আঁকার সময় মনে রাখো এই যে প্রথম যে দাগটা দাও না সেম মাপে, এই দাগটা যোগ করলে কিন্তু 60 ডিগ্রি হয়। লম্ব আঁকার সময় এই দাগটা যোগ করলে এখানে 60 ডিগ্রি হয়ে যায়। এই যে এই দাগটা, প্রথম যে দাগটা, এই যে প্রথম যে দাগটা দেওয়া হয়, এই প্রথম দাগটা যোগ করলে 60 ডিগ্রি হয়, কিন্তু আমাকে 75 ডিগ্রি বাইক করতে বলছে। তখন আমি যেটা করব, এই যে যেটা বাকি আছে বলো, পুরাটা 90, এটা কত? 60, তাহলে যেটা বাকি আছে এটা কত? 30। এখন আমি 30-এ সমদ্বিখণ্ডক আঁকবো, আমি এই মাঝখানেরটা 2 ভাগ করে ফেলবো। কিভাবে? আমরা জানি 2 ভাগ কেমনে করে, ওই কাটা কম্পাস এখানে বসাবো, বসাই যে অর্ধেকে বেশি নিয়ে এখানে দাগ টানবো, আবার কাটা কম্পাস এখানে বসাবো, সেম মাপ দিয়ে এখানে দাগ টানবো, তারপরে এটা যোগ করে ফেলবো। এই যে যোগ করে ফেললাম, তাহলে পুরাটা 30, এইটুকু হয়ে গেল কত বলতো? 15। তাহলে এই পুরাটা হয়ে গেল 75। বুঝতে পারছি? তাহলে ফার্স্টে 90 ডিগ্রি আঁকবো, 90 এখানে যে দাগটা টানছো এটা যোগ করলে 60, মাঝখানে যা থাকবে 30, এটা অর্ধেক করলে 15, তাহলে 15 আর 60 যোগ করলে 75। ঠিক আছে, এরকম চিত্র আঁকা দিবা, 2-এ 2 পেয়ে যাবা। এটা দেখো কি বলছে, সমবাহু ত্রিভুজ আঁকো, পরিসীমা বলে দিছে। সমবাহু ত্রিভুজ মানে কি? এই পরিসীমা যা বলবে সেটাকে সমান 3 ভাগ করতে হবে। তো এই যে 11 সেন্টিমিটার ফার্স্টে স্কেল দিয়ে মাইপা নিবা, এটা হচ্ছে তোমার 11 সেন্টিমিটার। ওকে, তারপরে তুমি কি করবা? আন্দাজে যে কোনো একটা রেখা টানবা, এই রেখা থেকে তুমি সেম বৃত্তচাপে 3টা কাইটা নিবা। এখানে যে মাপে কাটছো এখানে কম্পাস বসায় এটা কাটবা, এখানে কম্পাস বসায় এটা কাটবা, সেম মাপে 3টা কাইটা নিবা। ঠিক আছে, সেম মাপে, আন্দাজে যে কোনো মাপে, প্রথমটা যে মাপে কাটবা পরেরগুলো সেম মাপ হইতে হবে। ওকে, কাটার পরে তুমি লাস্টে মাথাটা আর এই আমার 11 সেন্টিমিটার মাথা যোগ করে দিবা, এইটা এই দুইটা যোগ করে দিবা। ঠিক আছে, যোগ করার পর এই কোণের সমান করে এখানে কোণ আঁকবো, এখানেও কোণ আঁকবো, একবারে 2টা আঁকবো, একবারে 2টা আঁকবো। ওকে, কাটা কম্পাস এখানে বসায় এখানে কাটবো, কাটা কম্পাস এখানে বসায় এখানে কাটবো, কাটা কম্পাস এখানে বসায় এখানে কাটবো, তারপরে এটা যোগ করে দিব, এইটা যোগ করে দিব, যোগ করে দিয়ে দেখো এই যে সমান 3 ভাগ হয়ে গেছে, সমান 3 ভাগ হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, সমান 3 ভাগ করছি ফার্স্টে। এখন আমাকে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ আঁকার জন্য আমি ফার্স্টে এখন যে কোনো একটা রেখা নিব, রেখা নিয়ে যে 3 ভাগে 1 ভাগ, এই 3 ভাগে 1 ভাগে সমান করে এখানে কাটবো, এখানে কম্পাস বসায় এখানে কাটবো, এখানে কম্পাস বসায় এখানে কাটবো, কাটার পরে আমি এখন এগুলা সব যোগ করে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ, শেষ। বুঝতে পারছো? এটা নিয়ে 3টা দাগ টানা যোগ করে ফেলবা। 2টা কোণ বলে দিছে, পরিসীমা বলে দিছে, 2টা কোণ বলে দিছে এবং পরিসীমা বলে দিছে, এটা তোমাদের বইতে আছে, মেইন বই। এটা আমি আর দেখাচ্ছি না, এটা মেইন বুক থেকে একটু দেখে নিও। ঠিক আছে, ওকে, অঙ্কন এটাও মেইন বুক, মেইন বুক। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এরকম জ্যামিতিতে তোমাকে চিত্র আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসেবে। তোমরা অনেকে ভাবো যে না চিত্র না, এই ধরনের অঙ্ক আসবে সব সময়, না, অঙ্কও আসতে পারে চিত্রও আসতে পারে, সো কেয়ারফুল, চিত্র আসতে পারে। আর যদি অঙ্ক আসে তাহলে তো সুন্দর, মাশাআল্লাহ, ইজিলি পারবো। সমকোণী ত্রিভুজ বলে দিছে,
তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, এই হচ্ছে আমাদের ভাইয়া সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ হওয়া মাত্রই এখানে 90 চলে গেছে, 90 চলে গেছে। সো বাকি যে সূক্ষ্মকোণ দুইটা আছে, এই যে দুইটা সূক্ষ্মকোণ, এই দুইটা সূক্ষ্মকোণের যোগফল কত? এটা যদি এ হয় আর এটা যদি বি বিন্দু আর সি বিন্দু হয়, তাহলে আমরা জানি বি কোণ আর সি কোণের যোগফল হবে 90, কারণ তিনটা কোণের যোগফল 180, এখানে 90 চলে গেছে, তাহলে বাকি দুইটার যোগফল হবে 90, কারণ 90 90 180 হয়ে যাবে। কি বলছে? সূক্ষ্মকোণ দুইটার পার্থক্য 12 ডিগ্রি। তার মানে বি এর মান যা হবে, ধরলাম এক্স, সি এর মান হবে 12 কম, এক্স মাইনাস 12 অথবা 12 বেশি, যেটাই ধরো কোনো সমস্যা নাই। তাহলে বি এর মান এক্স হইলে সি এর মান হবে 12 কম। এখান থেকে এখন বলো আমি এক্স এর মান পাবো কিনা। তাহলে 2x 12 ওই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে গেছে 102, 102 হইলে এক্স এর মান হয়ে গেছে তোমার 51 ডিগ্রি। তাহলে আমি বি এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, একটা হচ্ছে 51 ডিগ্রি। ওকে, আর এটা কি হবে? 12 ডিগ্রি কম, 51 থেকে 12 কমলে 50, 40, 39, 39 ডিগ্রি। তাহলে একটা 51 আর একটা 12 ডিগ্রি কম, 39 হয়ে গেছে। দেখছো, একটা চতুর্ভুজ বলে দিছে। এই যে চতুর্ভুজ, এরকম একটা চতুর্ভুজ বলে দিছে। সো আমাদের চতুর্ভুজে এ বি সি নাম দিয়ে ফেললাম, এ বি সি ডি। তাহলে আমাদের এই চতুর্ভুজে এ বি সি তিনটা কোণ বলে দিছে, এটা 80, এটা হচ্ছে 72, এইটা হচ্ছে 98, এইটা বের করতে বলছে। ওকে, এর মতো ফালতু অঙ্ক পৃথিবীতে নাই। আমরা জানি চারটা কোণের যোগফল, চতুর্ভুজে চারটা কোণের যোগফল 360। এখান থেকে সবগুলা বিয়োগ করলে আমরা ডি এর মান পেয়ে যাব। 360 থেকে এই তিনটা যোগফল বিয়োগ করে দাও। 360 থেকে 80, 72, 98 বিয়োগ দিয়ে দাও, 110। ঠিক আছে, শেষ। তো এরকম কথাবার্তা অঙ্ক আসতে পারে, তোমাকে চিত্র আঁকতে দিতে পারে। ওকে, এই যে দেখছো চিত্র, আবার চিত্র চলে আসলো। একটা বর্গে একটা বাহুর দৈর্ঘ্য বলে দিছে 5 সেন্টিমিটার। তাহলে ফার্স্টে স্কেল দিয়ে 5 সেন্টিমিটার আইকা নিবা। এরপরে কি করবা? বর্গটা আঁকতে বলছে, খালি চিত্র আঁকতে বলছে, বর্ণনা দেওয়ার দরকার নাই যদি সংক্ষিপ্ততে আসে, কিন্তু যদি সিকিউতে আসে তাহলে বর্ণনা দিবা। ওকে, যে কোনো একটা রেখা নিব, এখান থেকে ফার্স্টে এইটার মাপ নিয়ে, এই যে 5 সেন্টিমিটার, এটার মাপ নিয়ে এখানে কাটবো, আন্দাজে কাটতেছি, এটা কাটবো। কাটার পর এই বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো। কিভাবে 90 আঁকে আমরা জানি, এই যে 90 ডিগ্রি আঁকবো। আঁকার পর এখন এই যে 5 সেন্টিমিটার, এটা সমান করে আবার এখানে কাটবো। এখানে কম্পাস বসায় এখানে দাগ টানবো, এখানে কম্পাস বসায় এখানে দাগ টানবো, ওই 5 সেন্টিমিটার মাপ নিয়ে। ওই 5 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা এগুলো সব দাগ টাইনা ফেলবো, এরপরে এগুলো যোগ করে ফেলবো, শেষ। এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। আবার বলি, ফার্স্টে 5 সেন্টিমিটার সমান করে এটুকু কাটবো, লম্ব আঁকবো, এই লম্ব থেকেও 5 সেন্টিমিটার কাটে নিব। আবার এখানে বসায়া এখানে 5 সেন্টিমিটার, এখানে কম্পাস বসায়া এখানে 5 সেন্টিমিটার, যেখানে ছেদ করবে সেটা যোগ করে ফেলবো। ঠিক আছে, বর্গ হয়ে গেল। ওকে, বৃত্ত, বৃত্ত খুবই সহজ, বৃত্ত খুবই সহজ। বৃত্তে চিত্র আসতে পারে, বৃত্তে তোমার শর্ট কোশ্চেনে প্রশ্ন থাকতে পারে। যদি প্রশ্ন থাকে তাহলে তুমি যদি এখানে আমাদের সূত্রগুলো মনে রাখো তাহলে ইজি। ব্যাসার্ধের ডাবল হলো ব্যাস, পরিধি হচ্ছে 2 পাই আর। আমার যদি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে পাই আর থিটা বাই 360। এস হচ্ছে পাই আর থিটা বাই 360। ঠিক আছে, ওকে। বৃত্তের ক্ষেত্রফল সবাই জানে, পৃথিবীর সবাই জানে, পাই আর স্কয়ার। ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ত্রিভুজ, এটা গেল বৃত্তের সূত্র। ত্রিভুজ হইতে পারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আবার সূত্র আছে, বর্গক্ষেত্রে সূত্র আছে তোমার 3টা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কয়ার, বর্গক্ষেত্রের পরিসীমা 4x, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x√2। ওকে, আর সামান্তরিক বললে সেক্ষেত্রে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। এই পিডিএফটা যদি পাইতে চাও, কমেন্টে যে ডেসক্রিপশন আছে, সেখানে ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে, ওই লিংক থেকে ডাউনলোড করতে পারবা। নির্দিষ্ট বৃত্তে দুটো স্পর্শক আঁকো যাকে অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এটা মেইন বই, মেইন বুক। কেন দিছি?
যেন তুমি বুঝতে পারো, যে তোমাকে চিত্র দিতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। এত সেন্টিমিটার ব্যাস এবং এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদ্বয়কে অন্তঃস্পর্শ করলে, মানে দুইটা অন্তঃস্পর্শ করছে, একটা একটাকে ভিতর দিয়ে স্পর্শ করছে। তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটার ব্যাসার্ধ ব্যাস হচ্ছে 8। বলো, ব্যাস যদি 8 হয় তাহলে এটা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 8 এর অর্ধেক 4। এই যে আমি আঁকছি, তো এই পুরাটা হচ্ছে 4। ওকে, আরেকটা বৃত্ত এটাকে কি করবে? অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ মানে ভিতর দিয়ে স্পর্শ করবে। আরেকটা বৃত্ত এটাকে ভিতর দিয়ে স্পর্শ করবে, এই যে ভিতর দিয়ে স্পর্শ করবে। সো ভিতর দিয়ে স্পর্শ করলো, ধরলাম এই বৃত্তের কেন্দ্র এটা, এবং স্পর্শ করলে ওইটার ব্যাসার্ধ বলে দিছে 3। ব্যাসার্ধ বলে দিছে 3। প্রশ্নে কি বলছে? কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটা তো এইটুকু। তাহলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফল 1। শেষ। ব্যাসার্ধ দুইটার বিয়োগফল। তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r1 - r2, 4 - 3 1। ঠিক আছে, ফালতু অঙ্ক। একটা ত্রিভুজে পরিবৃত্ত আঁকো। এই যে আমি আঁকা শিখাবো জাস্ট। তাহলে ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, এরকম ত্রিভুজ দেওয়া আছে, পরিবৃত্ত মানে বাহিরে বৃত্ত আঁকতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি এই কোণের সমদ্বিখণ্ডক নিবা। এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবা কিভাবে? এখানে কম্পাস বসায়া এই মাপ নিবা, কম্পাসটা উঠায় এখানে বসাবা, অর্ধেকে বেশি নিয়ে দাগ টানবা, সেম মাপে কম্পাস এখানে বসাবা, অর্ধেকে বেশি নিয়ে দাগ টানবা, এইটা যোগ করে দিবা। এই যে সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে কি বলো? এই কোণের সমদ্বিখণ্ডক। সেম ওই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো, কম্পাস বসাবো, দাগ টানবো, কম্পাস উঠাবো, এখানে বসাবো, এবার অর্ধেকে বেশি নিয়ে এটাকে দাগ, আবার কম্পাস এখানে বসাবো, সেম মাপ মানে অর্ধেকে বেশি নিয়ে এখানে দাগ, তারপর এই দুইটা যোগ করে দিব। ওকে, যেখানে ছেদ করছে এইখান থেকে এই বিপরীত পর্যন্ত, মানে কম্পাসটা এখানে বসাবা, বসায় এই পর্যন্ত মাপ নিবা, এই শীর্ষবিন্দু পর্যন্ত মাপ নিবা, মাপ নিয়ে তুমি বৃত্ত এঁকে ফেলবা। এই যে এই বৃত্তটা অটোমেটিক 3টা বিন্দু দিয়ে যাবে। এই শেষ। যেখানে ছেদ করবে সেখান থেকে মাপ নিয়ে বৃত্ত এঁকে ফেলবা। বুঝতে পারছি? ত্রিভুজে অন্তবৃত্ত, অন্তবৃত্ত মানে এবার ভিতরে বৃত্ত আঁকতে বলছে। তো এটাও সেম। প্রথম কাজ হচ্ছে এখানেও আমরা এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। এই যে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো আগেরটার মতো। আবারও এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো আগেরটার মতো। ওকে, পরিবৃত্ত বলছে, কি করছি? পরিবৃত্ত বলছে, আর এই যে এইখান থেকে এইটা দূরত্ব নিয়ে বৃত্ত এঁকে ফেলছি। ঠিক আছে, আর এখান থেকে যেটা করব, অন্তবৃত্ত বললে ওই দূরত্বটা নিব না, উপরের দূরত্ব নিব না। পরিবৃত্ত বলছে উপরের দূরত্ব নিয়ে বৃত্ত এঁকে ফেলছি। অন্তবৃত্ত বললে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে এটার উপর লম্ব আঁকবো। কিভাবে? এখানে কম্পাস রেখা এভাবে দাগ টানবো, যে কোনো মাপে যেন দুই বিন্দুতে ছেদ করে। তারপর এখানে কম্পাস রেখে অর্ধেকে বেশি নিয়ে দাগ টানবো নিচে, এখানে কম্পাস রেখে অর্ধেকে বেশি নিয়ে নিচে দাগ টানবো। এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, এইটুকু, এই বিন্দু যোগ করে এই পর্যন্ত, পুরোটা যোগ করব না, এই পর্যন্ত নিব। বুঝতে পারছি? মানে এটা লম্ব আঁকছি, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে এই যে এই পর্যন্ত নিব। এইবার এইটুকু মাপ নিয়ে, মানে এখানে কম্পাসটা বসাবো, বসায় এই পর্যন্ত মাপ নিয়ে যে এখানে একটা ভিতরে বৃত্ত এঁকে ফেলবো। এই যে এটা হচ্ছে কি বলতো? বৃত্ত তো হয় না, আমারটা গোল আলু হয়ে গেছে, তোমরা মাপ করে দিও। হ্যাঁ, এই যে অন্তবৃত্ত হয়ে গেছে। সিস্টেম বুঝছো? সমদ্বিখণ্ডক আঁকবো, লম্ব নিব, এই লম্বের সমান ব্যাসার্ধ ধরে বৃত্ত এঁকে ফেলবো। বহিবৃত্ত মানে হচ্ছে বাহিরে থাকবে। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার ফার্স্টে এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজে দুইটা বাহুকে মানে বর্ধিত করতে হবে। ধরলাম এই নিচে বাহুকে বর্ধিত করব, এই উপরের বাহুকে বর্ধিত করব। ঠিক আছে, বহিবৃত্ত আঁকতে হলে ফার্স্টে বাহু দুইটাকে বর্ধিত করতে হবে। বর্ধিত করার পর এখন আগের মতো এই কোণের সমদ্বিখণ্ডক নিব, এই যে কোণের সমদ্বিখণ্ডক নিব। এবার একইভাবে এই কোণের সমদ্বিখণ্ডক নিব, এই যে সমদ্বিখণ্ডক নিচ্ছি। ধরলাম সমদ্বিখণ্ডক, বুঝছো তো?
আঁকতে পারবা তোমরা। এইবার এই সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করছে সেখান থেকে একইভাবে এই বাহুটার উপর লম্ব নিব। কিভাবে লম্ব নেয় একটু আগে শিখেছি। ফার্স্ট একটা এইটুকু আঁকবা, এখানে কম্পাস বসাবা, অর্ধেকে বেশি নিয়ে নিচে দাগ দিবা, এখানে এবার কম্পাস বসাবা, সেম মাপ দিয়ে এখানে দাগ দিবা, তারপরে এই ছেদ বিন্দু আর এই বিন্দু যোগ করবা, যোগ করে এই পর্যন্ত আসছে না, পুরোটা যোগ করার দরকার নেই, ওই পর্যন্ত আসছে না, এই মাপ নিয়ে এখানে বসায় এই মাপ নিয়ে তুমি যে এভাবে বৃত্ত এঁকে ফেলবা। এই যে এই হচ্ছে তোমার বহিবৃত্ত। আমি আঁকার নিয়মটা বুঝাই দিলাম, বুঝছো? লম্বটাই না, এই লম্ব যতটুকু হবে এখানে বসায় তুমি এই যে বৃত্ত এঁকে ফেলবা, এটা হচ্ছে বহিবৃত্ত। সো চিত্র আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে, আর চিত্র না আসলে তোমাকে এরকম প্রশ্ন বলে দিবে, প্রশ্ন বলে দিলে ঠাস ঠাস করে ফেলবা। কোন বৃত্তে কেন্দ্রগামী জ্যা, ওরে বাবা এটাই তো ব্যাস, দেখছো ট্রিক্স দিছে। কেন্দ্রগামী জ্যা মানে হচ্ছে ব্যাস, তার মানে ব্যাস পেয়ে গেছি। তাহলে ব্যাস 16, তাহলে বলো ব্যাসার্ধ কত? 16/2 8। তাহলে পরিধি কত? 2 পাই আর, 2 × 3.1416, আর এর মান হচ্ছে এটা, যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। পারছো কিনা? এইটা হচ্ছে ট্রিক্স। কেন্দ্রগামী জ্যা মানেই হচ্ছে ব্যাস, আর ব্যাসে অর্ধেক ব্যাসার্ধ 2 পাই আর। দুইটা বৃত্তের বৃহত্তম জ্যা, মনে রাখো বৃহত্তম জ্যা মানেও ব্যাস, যে কোনো বৃত্তের সবচেয়ে বড় জ্যা হয় কে? ব্যাস। তার মানে দুইটা বৃত্তের ব্যাস বলে দিছে, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 10 অর্ধেক 5। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 8 অর্ধেক 4। বলছে ব্যাসার্ধ দুইটার অন্তর মানে বিয়োগফল বের করতে বলছে, 5 - 4 1। বুঝতে পারছি? পারবো না? এই হচ্ছে ট্রিক্স। বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ বলে দিছে, পরিধি ও ব্যাসের পার্থক্য। পরিধি কত? 2 পাই আর, ব্যাস কত? 2 আর। এই দুটা পার্থক্য মানে বিয়োগফল বাই করতে বলছে। শেষ সব। আর এর মান তো জানি, বসায় দিব। পাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 5। এটা বসায় দিব, ক্যালকুলেশন করব, অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে বাবা? এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে ফার্স্টে ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ হবে 6, ক্ষেত্রফল হবে কি বলো? পাই আর স্কয়ার, 3.1416, আর এর মান হচ্ছে 6 স্কয়ার। পারবা না? ক্ষেত্রফল দেখছো সূত্র। চিত্র দিয়ে দিতে পারে, চিত্র দিয়ে দিতে পারে। বলছে যে এ বি আর সিই সমান্তরাল, তার মানে এই এ বি আর সিই সমান্তরাল। ওডি হচ্ছে 12 একক, ওডি এটা হচ্ছে 12 একক। এটা আবার দেখাই দিছে লম্ব। ও এ এটা 37 একক, ও এ এইটুকু। এটা যদি লম্ব হয় এই পাশেরটাও লম্ব হবে, তাহলে এই ত্রিভুজে হচ্ছে পিথাগোরাসের ত্রিভুজ। তাহলে এইটা 12, এটা 37, তাহলে পিথাগোরাসের ত্রিভুজ ও এ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ওডি স্কয়ার যোগ এডি স্কয়ার। তাহলে এখান থেকে এডি এর মান পেয়ে যাব, এডি হবে √ওভার ও এ স্কয়ার, এই ওডি স্কয়ারকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস। তাহলে মনে রাখো 37 আর 12 হইলে অ্যান্সার হয় 35। তাহলে এডি পেয়ে গেলাম। এখন বলো এবি কত? এবি হলো এডি এর ডাবল। এবি মানে কি? এবি মানে হচ্ছে এই পুরাটা, এডি যা হবে এই পুরাটা তার ডাবল হবে, কারণ কেন্দ্র থেকে লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? 35 ডাবল হচ্ছে 70। এখন দেখো এবি যা হবে সিই তাই হবে 70, এটাই অ্যান্সার। সেম হবে, এবি যা হবে সিও তাই হবে 70। বুঝতে পারছো? নেক্সট এখানে দেখো কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট যখন চিত্র দিয়ে প্রশ্ন করতে পারে তখন তোমার সূত্রগুলো মাথায় রাখতে হবে। যেমন এখানে বলছে এ বি সি এই কোণ, আর হচ্ছে এ ডি সি এই কোণ, এই দুইটা কোণের যোগফল 170। এখন আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান, এই যে এসি চাপের উপর দণ্ডায়মান এইটা একটা কোণ, এসি চাপের উপর দণ্ডায়মান এইটা একটা কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তার মানে এইটা সমান।
সমান মানে হচ্ছে এ বি সি, আর এটাকে আমি লিখে ফেলতে পারি এ বি সি। তাহলে দুইটা এ বি সি এর মান হয়ে গেল 170, 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কত, 80 বা 170/2। ওকে, তাহলে আমি একটা কোণের মান পেয়ে গেলাম, এটা হচ্ছে 170/2। এখন এটা অ্যান্সার চাই নাই, অ্যান্সার চাইছে কি, অ্যান্সার চাইছে হচ্ছে এওসি, মানে কেন্দ্রস্থ কোণটার মান চাইছে, এওসি এই কোণের মান। কারণ আমরা জানি এটা কি, কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের ডাবল, তাহলে এই কোণের মান যা হবে এই কোণের মান হবে তার ডাবল। তাহলে 170/2 কাটাকাটি গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 170। বুঝতে পারছি, ডাবল হবে, ওই বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার ডাবল হয়। এক্স এর মান কত, ও বাবা, এক্স এর মান কত, এ তো সহজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে, মানে বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে, ওই চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে 180 হয়। তার মানে এই কোণের সাথে এই কোণ, এই বিপরীত দুইটা যোগ করলে 180। তাহলে 3x - 10 আর 3y যোগ করলে 180। তাহলে এখান থেকে দেখো 3x 3y, এখান থেকে 3 কমন যায়, x + y, -10 ওই পাশে নিয়ে যাও, তাহলে 190। তাহলে আমরা এখান থেকে x + y এর মান পেয়ে গেলাম 190/3। ঠিক আছে। আচ্ছা, একইভাবে বিপরীত কোণ, মানে এইটা আর এইটা, এই দুইটা যোগ করলেও হবে 180। বৃত্তের ভিতরে চতুর্ভুজ থাকলে ওই চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180। এখন দেখো 3x কে কি লেখা যায়, x + 2x। এখন x + 2x এটাকে লেখা যায় 2x + y। এখন দেখো x + y এর মান তুমি জানো কিনা, x + y এর মান আমি জানি কিনা, 190/3। এটা এখানে বসায় দাও, এটা এখানে বসায় দাও। তাহলে x থাকলো 2 × এইটা, 2 × 190/3, আর এখানে থাকে 180। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমরা x এর মান পেয়ে যাব। ঠিক আছে, ওখান থেকে মাইনাস করে দাও, শেষ। তাহলে 2 × 190/3, এটা হচ্ছে 180 মাইনাস অ্যান্সার 53.33। দেখছো অ্যান্সার। তো মনে রাখো বিপরীত কোণগুলো যোগফল 180। ওকে, বিএডি এবিসি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। তার মানে বলে দিছে এইটা হচ্ছে সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক। আবার এইটাও হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, বলে দিছে ও বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, তাইলে ও এ বি, মানে এই কোণ, ও বি এ এই কোণ, এই দুইটা কোণের যোগফল কত? ও আচ্ছা, এই দুইটা কোণের যোগফল বের করতে বলছে, এই কোণে এই কোণের যোগফল বের করতে বলছে। সো এটা তো আমরা একটু আগে যেটা করছি সেটা, আমরা একটু কি বলছি, বৃত্তস্থ চতুর্ভুজে এই কোণ আর এই কোণ, এই পুরাটা, এই দুইটা কোণের যোগফল কত? 180। তাহলে এটা যদি 125 হয়, এটা হবে কি 180 - 25। তাহলে বি কোণের মান হইল 180 - 125, 55। তাহলে এই কোণের মান, বি কোণের মান হচ্ছে 55। আর এটা কিন্তু আবার বি কোণে অর্ধেক, এটা কিন্তু আবার বি কোণে অর্ধেক। তো বি কোণে অর্ধেক হবে হচ্ছে 55/2, 55/2 পেয়ে গেলাম। আচ্ছা, একইভাবে এ কোণ, আচ্ছা এ কোণ কত হবে? আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল হবে 180। তাহলে 180 থেকে ওই যে 80 বাদ দিলে এ কোণ পেয়ে যাব। তাহলে এ কোণের মান হচ্ছে 100। এ কোণের মান যদি 100 হয়, তাহলে এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে কি অর্ধেক না? তাহলে 100 অর্ধেক হচ্ছে 50। তাহলে এটা 50, ওইটা 55/2। তাহলে অ্যান্সার হচ্ছে 50 যোগ 55/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? বিপরীত কোণগুলো যোগফল 180, 180 বাই করলে পুরা কোণ পাইছি, এই পুরা কোণকে আবার 2 ভাগ করছে, 55 অর্ধেক। পুরা কোণ পাইছি 100, এটা হবে 100 অর্ধেক। ঠিক আছে। ওকে, ত্রিকোণমিতিক অনুপাত অনেকগুলো শর্ট কোশ্চেন করে ফেলছি, 53টা, মাশাআল্লাহ। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো 53টা হয়ে গেছে। ঠিক আছে, একদম চোখে পলকে। ত্রিকোণমিতিক অনুপাত সূত্রগুলো পাঠতে হবে, সূত্রগুলো আমি লিখে দিছি। আর এই পিডিএফটা যদি তুমি চাও, তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে তোমার এই লিংক দেওয়া আছে, এই লিংকটা তুমি যদি ক্লিক করো, তাহলে তোমার এই পিডিএফটা তুমি ডাউনলোড করতে পারবা।
সো পিডিএফ এ যে শুধু এসকিউ আছে তা কিন্তু না, পিডিএফ এ কিন্তু সকল সূত্র, এই যে চার্ট, এই যে মান নির্ণয়, এই সবগুলো কিছুই দেওয়া আছে। তুমি যদি আরো ডিটেলসে পড়ালেখা করতে চাও, আমাদের যে ফাইনাল শর্ট ভিডিও, যেখানে আমরা সবগুলো চ্যাপ্টারে বেসিক সব ডিটেলস আলোচনা করছি, প্রায় 10-12 ঘন্টা ভিডিও, সেটাও কিন্তু আমাদের শিখো ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, ওকে, আসো নেক্সট। প্রমাণ করো যে এটা বইয়ের প্রমাণ, এটা মেইন বইয়ের প্রমাণ। ইজি। এই যে tan স্কয়ারকে ভেঙে দিব, এখানে এটা যেটা আসলে এটা থাকলো, এই পাশটা নিয়ে আমি কাজ করি, তাহলে tan স্কয়ারকে যদি ভেঙে দিই, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার। এবার cos স্কয়ারকে উল্টায় দিব, তাহলে উপরে চলে যাবে হচ্ছে cos স্কয়ার থিটা, আর এখানে চলে আসবে কি বলো, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এই পাশে যা আছে এটা সেম থাকবে। এবার 2 cos স্কয়ার থিটা, উপরে cos স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, নিচে cos স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, আর এখানে থাকে কি বলতো, sin স্কয়ার থিটা। তাহলে 2, এখানে 2 থাকে, দুইটা sin স্কয়ার থেকে একটা sin স্কয়ার যোগ করলে, বিয়োগ করলে একটা sin স্কয়ার থাকবে। তার মানে এখানে নিচে আর এখানকার নিচের অংশটা সেম হয়ে গেছে, এখানকার নিচের অংশ আর এখানকার নিচের অংশটা সেম হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, এখন যদি এই দুটো যোগ করে দিই, তাহলে এই উপরে 1 আর এখানকার 1 মিলে 2 হয়ে যাবে, উপরে নিচে সেম চলে আসবে, কাটাকাটি গিয়ে 1 চলে আসবে। সো এটা তোমাদের মেইন বইয়ের অঙ্ক ছিল, এটা মেইন বইয়ের অঙ্ক। সো মেইন বইয়ে এই ধরনের ছোটখাটো প্রমাণগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে। তো মেইন বইয়ে এই ছোট ছোট প্রমাণগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবা। যেমন এইটা আরেকটা মেইন বই, এগুলো মেইন বইয়ের অঙ্ক, দেখো বোর্ডেও আসছিল, বুঝতে পারছো, বোর্ডেও কিন্তু আইসা পড়ছিল। ওকে, আর এটা একটা সূত্র, মনে রাখো সেম জিনিস, যেটা সূত্র অ্যাভেলেবল সেটা যখন বিয়োগের জায়গায় যোগ বের করতে বলবে, তখন এই ভ্যালুটা খালি উল্টায় দিবা, তার মানে এই পুরাটা অ্যান্সার এক্স হয়ে যাবে, উল্টায় যাবে, 1/x হলে উল্টায় দিবা, এক্স জাস্ট উল্টায় দিবা। কেন? কারণ আমরা যদি মেইন সূত্রটা খেয়াল করি, আমরা জানি মেইন সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাইলে একটা হবে যোগ আর একটা হবে কি বলতো, বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ। সো যেইটা যোগ এইটা রেখে দিয়ে ওই বিয়োগেরটা ওই পাশে নিলে কিন্তু এই যে উল্টায় যায়, এজন্যই বলছি জাস্ট ভ্যালুটাকে উল্টায় দিবা। এই যে একটা কিন্তু একটা উল্টা হয়, তার মানে এটা যদি 1/x হয়, তাহলে এটা ভ্যালু হবে কি বলতো, শুধু x, উল্টায় দিবা। তার মানে যেই দুইটা জিনিসের সূত্র অ্যাভেলেবল, এর মধ্যে একটা যোগ আর একটা যদি বিয়োগ বের করতে বলে, তাহলে ভ্যালুটা উল্টায় দিবা। এটাও সহজ, এটাও সহজ, বইয়ের অঙ্কের মতো। কটকে বলে দিছে আমাদের cos বাই সাইন, সাইন কজে ভেঙে দিব, কোসেক হচ্ছে 1/sin, এটা x বলে দিছে। এখন আমরা যদি লসাগু করি, তাহলে সাইন হচ্ছে আমাদের লসাগু, এখানে উপরে চলে আসে 1 প্লাস cos থিটা, ঠিক আছে, বা cos থিটা প্লাস 1, একই একই। ওকে, এখন আমরা যদি 1 প্লাস cos থিটা, এখন আমরা যদি হোল স্কয়ার করে ফেলি, তাহলে হোল স্কয়ার করে ফেললে 1 প্লাস cos থিটা এইটার হোল স্কয়ার, আর নিচে কি হয়ে যায় দেখো তো, আমরা যদি হোল স্কয়ার করে ফেলি, তার মানে এখানে আমরা হোল স্কয়ার করব, এখানে হোল স্কয়ার করব, এখানে হোল স্কয়ার করব, তিন জায়গায় হোল স্কয়ার করব, তাই না? ওকে, সো এই পাশে তো এক্স স্কয়ার থাকে, এখানে কি থাকে, সাইন স্কয়ার, সাইন স্কয়ার কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন 1 মাইনাস cos স্কয়ারকে কি লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, আর উপরে থাকে হচ্ছে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, মানে দুইটা 1 প্লাস cos থিটা। তখন দেখো একটা একটা কিন্তু মাইনাস চলে যাবে, এই যে কাটাকাটি চলে যাবে, যেটা থাকবে এবার সেটাকে ওই যে যোজন বিয়োজন করলে প্রমাণ মিলে যাবে। এখান থেকে এখন তুমি যদি যোজন বিয়োজন করো, তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু এক্স স্কয়ার। দেখো কি প্রমাণ করতে বলছে, এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। তাহলে আমরা জানি এক্স স্কয়ার মানেই হচ্ছে এক্স স্কয়ার নিচে 1 আছে, তাহলে প্রথমে করব বিয়োজন, তারপরে করব হচ্ছে যোজন, তাহলে উপরে বিয়োগ নিচে হবে যোগ। তাহলে উপরেরটা থেকে উপরেরটা দুই জায়গায় লিখবো, আর নিচে যেটা থাকবে সেটা উপরে করব বিয়োগ, আর নিচে যেটা থাকবে সেটা নিচে করব যোগ। তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস cos থিটা, এটা হয়ে যাবে 2 cos থিটা, আর নিচে দেখো cos থিটা চলে যাবে, 1 প্লাস 1 হচ্ছে 2।
তখন দেখো এই 2 আর 2 কাটা চলে যাবে, cos θ সমান এটা প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? খুবই ইজি, এগুলো বইয়ের অঙ্ক, খুবই সহজ, ভেঙে দিয়ে হিসাব নিকাশ করলে মিলে যায়। এটা তো একদম করতে করতে মনে হয় সবার মুখস্থ, কি বলো, মুখস্থ নাকি? হ্যাঁ অবশ্যই মুখস্থ। তো আমাদের এখানে যেটা আছে আর এখানে যেটা আছে এই সেম জিনিসটা ওইখানে প্রমাণ করতে বলবে, খালি চিহ্নটা আলাদা। কি করতে হয় আমরা সবাই জানি, এই cos θ আছে, cos θটা ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে হচ্ছে sin θ, cos θ ওই পাশে নিয়ে গেলে মাইনাস cos θ, কমন নিয়ে ফেলবো। ওকে, এখানে আছে কি √2 - 1, তাহলে √2 + 1 দিয়ে উপরে নিচে গুণ দিব, এই √2 + 1 দিয়ে এই পাশে নিয়ে আসবো, √2 + 1টা সাইনের সাথে নিয়ে আসবো, এই দুইটা গুণ হয়ে যাবে, a + b a - b, তাহলে a² - b²। এখানে থাকে হচ্ছে cos θ, জানো তো এটা নাকি? তাহলে √2 গুণ হয়ে গেল প্লাস sin θ, এখানে হয়ে যাবে শুধু cos θ, তারপর এই যে sin θটা ওই পাশে নিয়ে গেলে আমাদের এই যে প্রমাণ চলে আসছে। বুঝতে পারছো? একদম সহজ। cos θ ওই পাশে নিয়ে কমন নিছি, √2 + 1 গুণ দিছি, a² - b² সূত্র চলে আসছে, গুণ দিয়ে ওই পাশে নিয়ে গেছি। জ্যামিতিক পদ্ধতিতে যদি প্রমাণ করতে বলে তোমাকে ফার্স্টে সমকোণী ত্রিভুজ আঁকা ফেলতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, বা এদিকে আঁকতে পারো তোমার ইচ্ছা। ওকে, সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে এটা হবে 90। ওকে, 90 বিপরীত বাহু হবে অতিভুজ। আমি যদি এখানে এটাকে থিটা চিন্তা করি, তাহলে থিটার বিপরীত বাহু হবে লম্ব, আর এটা হবে কি বলতো ভূমি। এখন আমি যদি এদের একটা নাম দিয়ে ফেলি, নাম দিয়ে ফেললাম এ বি সি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি? পিথাগোরাসের সূত্র থেকে জানি হচ্ছে AC² = লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি। আচ্ছা, এখন বলছে sec a, ও আচ্ছা এখানে থিটা ধরতে বলে না, এখানে এ ধরতে বলছে। তাহলে একটা কাহিনী আছে, এ ধরতে বললে ওইটাকে এ ধরো, সি কে এ চিন্তা করো, আর এটাকে সি চিন্তা করো, তাহলে এ বি সি একই থাকে। ওকে, তাহলে সেক এ, আমরা জানি সেক মানে কি, সেক হচ্ছে কজের বিপরীত, কজের বিপরীত মানে কি, কজ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, সেক হবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি এ বি। ওকে, এখন সেক স্কয়ার এ, তার মানে এটাকে স্কয়ার করে ফেলবো, সেক স্কয়ার এ, তাহলে এটা হবে এসি স্কয়ার ডিভাইডেড বাই এ বি স্কয়ার। এখন দেখো এসি স্কয়ার পরিবর্তে এই মানটা বসানো যাবে, সেটা হচ্ছে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এ বি স্কয়ার। এ বি স্কয়ার ভাগ করলে 1, আর এখানে থাকে হচ্ছে বিসি স্কয়ার বাই এ বি স্কয়ার। এখন দেখো বিসি মানে কি, বিসি হচ্ছে লম্ব, লম্ব, এ বি মানে কি ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান, তাহলে এটা হচ্ছে ট্যান এ স্কয়ার, স্কয়ারটা থেকে যাবে ট্যান এ। এবার ট্যানকে যদি এই পাশে নিয়ে আসো তাহলেই এই যে জ্যামিতিক ভাবে প্রমাণ, জ্যামিতিক ভাবে প্রমাণ মানেই হচ্ছে আসলে তোমার চিত্র দিয়ে পিথাগোরাস দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা আসতে পারে বইয়ের অঙ্ক, মেইন বুক, এবং বিখ্যাত একটা অঙ্ক, মনে আছে না? এটা করে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা। এই যে সিমিলার টাইপ স্কয়ার দিয়ে দিছে, এখান থেকে পাওয়ার 4 বানাইতে হবে, পাওয়ার 4 বানাইতে হবে। ঠিক আছে, ওকে, পাওয়ার 4 যদি বানাইতে হয় তাহলে এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ এটা। সো আমরা যদি এই পাশ নিয়ে কাজ শুরু করতে পারি, তাহলে এটাকে আমরা ভেঙে দিতে পারি, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা হোল স্কয়ার sin স্কয়ার থিটা হোল স্কয়ার। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করলাম, হ্যাঁ আমাদের এটা মিলাইতে হবে। তাহলে আমরা ফার্স্টে 4 কে ভেঙে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এই দুইটা একবার যোগ হবে a প্লাস বি, এই দুইটা একবার বিয়োগ হবে a মাইনাস বি। ঠিক আছে না, স্কয়ার তো ভিতরেই ছিল, ভিতরেই ছিল, আর আমরা জানি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, আর এটার মান কত 5/6। এই যে দেখো 1 এর সাথে 5/6 গুণ করলে প্রমাণ মিলে গেছে। বুঝতে পারছো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এইটা 1 হইলে থিটা মান বাইর করতে বলছে। তো এই ধরনের অঙ্কে যেটা করবা সেটা হচ্ছে একজনকে এক পাশে রাইখা অন্য পাশে নিয়ে হোল স্কয়ার করে দিবা, একজনকে এক পাশে রাখবা আরেকজনকে অন্য পাশে নিয়ে হোল স্কয়ার করে দিবা, তারপরে চেঞ্জ করে ফেলবা। cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার, আর এখানে 1 মাইনাস 2 sin থিটা
আর এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা। এবার সাইন স্কয়ার ওই পাশে গেলে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন থিটা, আর 1 1 চলে যায়, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2 সাইন থিটা কমন যায়, তাহলে হবে সাইন থিটা মাইনাস 1। তাহলে হয় 2 বাদ, হয় সাইন থিটা 0 অথবা সাইন থিটা মাইনাস 1 হচ্ছে 0। এখন আমরা জানি সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে থিটার মান আমরা এক জায়গায় পাচ্ছি 0। আবার এখান থেকে -1 ওই পাশে গেলে হবে +1, সাইন কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রির মান 1, তাহলে থিটার মান পাচ্ছি 90 ডিগ্রি। সো একটা হচ্ছে 0, একটা 90 ডিগ্রি। হ্যাঁ, দুইটা অ্যান্সারই নেওয়া যাবে, কারণ ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন থাকলে 0 নেওয়া যাবে, 90ও নেওয়া যাবে। এটা সেম, দেখছো কত বোর্ডে আসছে, একদম সেম। চেষ্টা করো তো জাস্ট আগেরটার মতো, একজনকে এক পাশে নিব, হোল স্কয়ার বানাবো, সব এক পাশে নিয়ে হয় হোল স্কয়ার সূত্রে বসবে অথবা কমন নিতে হবে, ঠিক আছে? ওকে, এগুলো একই, তোমাকে যেটা করতে হবে একই অনুপাতে নিব, হয় সবগুলোকে কস বানায় ফেলবো অথবা সবগুলোকে সাইন বানায় ফেলবো। এখানে যেমন সাইন স্কয়ার আছে, আমরা জানি সাইন স্কয়ার মানে কি 1 মাইনাস কজ স্কয়ার, তার মানে আমি সবগুলোকে কজে নিয়ে যাব, আমি সবগুলোকে কজে নিয়ে যাব, ঠিক আছে, আমি সবগুলোকে কজে নিয়ে যাব। ওকে, কজে নিয়ে গিয়ে এখন দেখো 2 কজ স্কয়ার থিটা 3 কস থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি এক পাশে নিয়ে যাও, ওই পাশে নিলে সব পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, সব নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, -1 এটা হয়ে যাবে +1। ওকে, এখন এটাকে মিডল টার্ম করবা, উৎপাদকে বিশ্লেষণ করবা, উৎপাদকে বিশ্লেষণ করে তুমি মান পেয়ে যাবা। তাহলে 2 একে 2, তাহলে 2 কজ স্কয়ার থিটা, এখানে হবে 2 কস থিটা মাইনাস কস থিটা +1। তাহলে এখান থেকে দেখো 2 কস থিটা যদি কমন যায় তাহলে হবে কস থিটা -1, -1 কমন নিলে হবে কস থিটা -1। তাহলে এক জায়গায় আসতেছে হচ্ছে cos থিটা -1, এক জায়গায় আসতেছে 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। ওকে, cos থিটা -1 এখান থেকে আমরা একটা মান পাবো, তাহলে cos থিটা -1 হচ্ছে 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1। আমরা জানি cos কত ডিগ্রি, cos থিটা -1 হচ্ছে 0, তাহলে cos থিটা যদি 1 হয়, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে আমরা থিটার মান পাচ্ছি হচ্ছে 0। ওকে, আবার হচ্ছে 2 cos থিটা -1 হচ্ছে 0, তাহলে এখান থেকে cos থিটা হচ্ছে হাফ, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 মান হাফ, তাহলে থিটার মান হচ্ছে 60। যদি কোনো কন্ডিশন বলে দেয় ওই অনুযায়ী কিন্তু বাদ যাবে, যদি বলে যে থিটার মান 0 থেকে বড় তাহলে 0 নেওয়া যাবে না, যেহেতু এখানে কোনো কন্ডিশন বলে নাই তার মানে দুইটাই অ্যান্সার, ঠিক আছে? সো নিয়মটা শিখো, যাই আসবে তুমি একটাই বানায় ফেলবা, হয় সব সাইন বানায় ফেলবা অথবা সব কজ বানায় ফেলবা, বানানোর পরে মিডল টার্ম করবা, উৎপাদক বানাবা, হয় এটা 0 অথবা এটা 0, দুইটা অ্যান্সার পেয়ে যাবা, সব একই নিয়ম। এই যে এখানে দেখো কিচ্ছু করার দরকার নাই, কারণ দুইটা একই উৎপাদকে আছে, এটাও সাইন এটাও সাইন, চেঞ্জ করার দরকার নাই, খালি গুণ দিয়ে কমন নাও, উৎপাদকে বিশ্লেষণ করো, তারপরে হয় এটা 0 অথবা এটা 0, অ্যান্সার পেয়ে যাবা। এটাও সেম, কি করবো বলো, কট আছে কজ আছে, তাহলে আমি কট কজ এগুলোকে সব সাইন কজে নিয়ে আসবো, সাইন কজে নিয়ে এসে সবগুলোকে হয় সাইন বানাবো নইলে সবগুলোকে কজ বানায় ফেলবো, পারবে এটা। ট্যান কট কি করব বলো, ট্যান কট কি করব, হ্যাঁ সাইন কজ বানাবো অথবা সবগুলোকে ট্যান বানাবো, ট্যান বানায় এক পাশে নিয়ে আসা উৎপাদকে বিশ্লেষণ, বুঝতে পারছি? প্রমাণ মেইন বই, মেইন বই, এগুলো সব মেইন বইয়ের প্রমাণ, ছোট ছোট প্রমাণগুলো দিয়ে দিবে। কট মানে কি, কট মানে হচ্ছে কজ বাই সাইন, আর √1 মাইনাস কজ স্কয়ার মানে কি সাইন, শুধু সাইন, তাহলে সাইন সাইন কাটা, এই দেখো প্রমাণ চলে আসছে। তো তুমি যদি পারো 2 লাইনে অঙ্ক, না পারলে কিন্তু বড়। এখানেও দেখো ট্যান স্কয়ার আছে, ঠিক আছে, কি বলছিলাম সব এক উৎপাদকে নিয়ে আসবো ফার্স্টে, নিয়ম হচ্ছে কি সব সেম বানানো, ভাইয়া এখানে সব অলরেডি সেম আছে, সব অলরেডি ট্যান থিটাতে আছে, তাহলে সেম বানানোর আর দরকার নাই। এরপরে নিয়ম কি, সবগুলা গুণ করে উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এই যে গুণ দাও বা উৎপাদকে বিশ্লেষণ করো, বা উৎপাদকে বিশ্লেষণ তো করা লাগবে না, এটা তো হোল স্কয়ার সূত্র যায়, 3 কে √3 লেখা যায়, ট্যান থিটাকে এই যে হোল স্কয়ার বানানো যায়, 2 *
√3 tan থিটা ইন্টু 1, আর 1 কে লেখা যায় 1 স্কয়ার। তো এটাও কিন্তু কাইন্ড অফ আসলে উৎপাদকের বিশ্লেষণ। তো √3 tan থিটা মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এখান থেকে হোল স্কয়ারটা বাদ হয়ে গেল, মাইনাস 1টা ওই পাশে নিয়ে যাও, √3 দিয়ে ভাগ করো, 1/√3 tan কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান, থিটার মান চলে আসলো 30। ঠিক আছে, দেখছো সেম, এটাও সেম। কি করব বলো? সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, উপরে থেকে গেল সাইন থিটা। এখন বলো সাইন থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা। তাহলে এখান থেকে ট্যান থিটা মান কত আসলো? 3/2। ট্যান থিটা মান চলে আসছে 3/2। এখন আমরা জানি ট্যান 90 মাইনাস থিটা, 90 থাকলে ট্যান হয়ে যাবে কট, আর ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, তাহলে কট থিটা মান বের করতে বলছে। এখন কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা। তো আমি যে মানটা পাইছি এটা উল্টায় যাবে, 2/3, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? শেষ। ফালতু অঙ্ক এগুলো, দেখছো? ওকে, বীজগাণিতিক অনুপাত, সমানুপাত, এগুলো আমরা অলরেডি জানি। ক্রমিক সমানুপাত মানে হচ্ছে A:B = B:C, তার মানে এটাকে লেখা যায় A/B = B/C। এখান থেকে B গুণ দিলে হবে B² = AC। তো এইটা দিয়ে আসলে ভয়ঙ্কর লেভেলে অনেকগুলো অঙ্ক আসে, এবং এই অঙ্কগুলো বেশিরভাগ অঙ্কে তুমি যদি এই ভ্যালুটা বসায় দাও অঙ্ক মিলে যায়। ঠিক আছে, খুবই ইজি। ওকে, ব্যস্তকরণ আমরা জানি উভয় পক্ষে উল্টায় দেওয়া যায়, যোগ বিয়োগ করা যায়, ইচ্ছা মতো তুমি যোগ বিয়োগ করতে পারবা, কোনো সমস্যা নাই। এই নিয়মগুলো একটু দেখে নিবা। ওকে, দুইটা সংখ্যার অনুপাত বলে দিছে, তাদের লসাগু বলে দিছে। ওকে, তাহলে লসাগু বলে দিলে, অনুপাত বলে দিলে আমরা সংখ্যাটা ধরে ফেলতে পারবো, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x। তাহলে 5x 7x, 5 আর 7 এদের লসাগু কত? এখন বলো এই 5x আর 7x এর লসাগু কত হয়? 5 7 35, আর x হচ্ছে কমন 35x। এই 35x এর মান দেওয়া আছে, এই 35x এর ভ্যালু দেওয়া আছে 280। তাহলে এখান থেকে আমি x এর মান পেয়ে যাব না? 35 দিয়ে ভাগ করে ফেলবো, তাই না বাবা? খুব ইজি এগুলো। তাহলে আসে 8, x এর মান আসতেছে 8। ওকে, আর মনে রাখো এই দুইটা সংখ্যার গসাগু হইল কমন অংশটা। তাহলে দেখো 5 আর 7 এর মধ্যে কোনো কমন নাই, কিন্তু x কমন আছে, তাহলে গসাগু হলো আসলে x, আর x এর মান আমি একটু আগে বের করছি 8। তাহলে 8 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? 8 হচ্ছে অ্যান্সার। আবার বলি, অনুপাত থাকলে খালি x ধরে ফেলবা, 5x 7x এদের লসাগু নিয়ে ফেলবা। 5 আর 7 এর লসাগু হচ্ছে 5 7 35, x হচ্ছে কমন 35x, এই লসাগুর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে x এর মান পেয়ে যাবা। আর x এর মানই হচ্ছে গসাগু, যেটা কমনটা হচ্ছে গসাগু। ঠিক আছে, একটা কমলা বিক্রি করে 32% ক্ষতিতে বিক্রি করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? এ তো ফালতু অঙ্ক। ক্রয় মূল্য যদি হয় x ধরতে পারো বা 100 ধরতে পারো, তাহলে ক্রয় মূল্য 100, তাহলে বলো 32% ক্ষতি মানে কি? বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 32, এই হচ্ছে অনুপাত। শেষ। তাহলে অনুপাত কত আসে? 100 মাইনাস 32, 68। তাহলে 100 আর 68 অনুপাত, তাহলে 100 ডিভাইডেড বাই 68, 25/17, এই হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত হচ্ছে 25:17। ঠিক আছে, বুঝতে পারছি। 100 টাকা ক্রয় মূল্য ধরছি, তাহলে বিক্রি করছে লসে, লস মানে কি? 32% লস হয়েছে, 32 টাকা কমে বিক্রি করছে, পেয়ে গেছি। আবেদ ও জাবেদের বয়সের অনুপাত, আমরা জানি বয়সের অনুপাত হইলে আমরা x ধরে ফেলবো। তাহলে আবেদের বয়স হচ্ছে 4x, জাবেদের বয়স হচ্ছে 3x। ওকে, আবেদের বয়স বলে দিছে 16 বছর, এই তো দুনিয়া ফালতু অঙ্ক, ভ্যালু তো বলেই দিছে। তাহলে আবেদ হচ্ছে 4x, 4x এর মান হচ্ছে 16, তাহলে x এর মান হচ্ছে 4, কারণ 4 4 16, x এর মান 4 পেয়ে গেছি। তাহলে x এর মান 4 হইলে আবেদের বয়স কত? তাহলে 4 4 16, আর এটা হচ্ছে 3 4 12। কি বলছে? 10 বছর পর বয়সের অনুপাত কত? তাহলে 10 বছর পর ওর বয়স হবে 16 + 10, ওর বয়স হবে 12 + 10, 26/22, 13/11, এই হচ্ছে অনুপাত।
13:11। বুঝতে পারছো? ফালতু অঙ্ক, ঠিক আছে। ক্রমিক সমানুপাত একটু আগে বলছি, একটাই সূত্র, a/b b/c। তার মানে তুমি যত জায়গায় বি স্কয়ার দেখতে পারবা সব জায়গায় এসি বসায় দিবা, অথবা যত জায়গায় এসি দেখতে পারবা সব জায়গায় বি স্কয়ার বসায় দিবা। এটাই হচ্ছে অঙ্কগুলোর নিয়ম। বি স্কয়ার দেখলে এসি বসাবো, অথবা এসি দেখলে বি স্কয়ার বসাবো। ওকে, এখন এই দুইটার হোল স্কয়ার বের করতে বলছে, তাহলে a + b হোল স্কয়ার, a স্কয়ার 2ab b স্কয়ার, b স্কয়ার 2bc c স্কয়ার। এখন এখানে এসি দেখতে পাচ্ছি না, কিন্তু বি স্কয়ার দেখতে পাচ্ছি। তাহলে বি স্কয়ার দেখতে পারলে সেই বি স্কয়ার জায়গায় কি বসাবো? এসি বসাবো। বি স্কয়ার জায়গায় এসি বসাবো, বি স্কয়ার জায়গায় এসি বসাবো, উপরেও বসাবো নিচেও বসাবো। ওকে, বসাইলে এখন কমন নাও, এখান থেকে এ কমন যায়, a + 2b + c, এখান থেকে সি কমন যায়, a + 2b + c। বাহ, কাটাকাটি চলে গেছে, a/c, এ হচ্ছে অ্যান্সার। দেখছো, এটা কাটা চলে যায়। বুঝতে পারছো? সো ক্রমিক সমানুপাতিক হলে একটাই সূত্র, বি স্কয়ার দেখতে পাইলে এসি বসাবা, অথবা এসি দেখতে পেলে বি স্কয়ার বসাবা। ঠিক আছে, এই যে বি স্কয়ার দেখতে পাইছি, এই যে বি স্কয়ার দেখতে পাইছি দুই জায়গায়, যে মান বসায় দিছি, বসায় কমন নিছি, কাটাকাটি করছি। ত্রিভুজের অনুপাত আমরা জানি, তাহলে হবে কি 4x 5x 6x, এই তিনটার যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা মানে হচ্ছে আসলে এই তিনটার যোগফল। তাহলে 4x 5x 6x তিনটার যোগফল হচ্ছে 45। তাহলে এখান থেকে দেখো 15, 15x 45, 15 দুগুণে 30, 3 15 45, 3 x এর মান হচ্ছে 3। x এর মান যদি 3 হয় তাহলে আমরা বাহুগুলোর মান পেয়ে গেছি, 3 4 12, 3 5 15, 3 6 18, 12 15 18 সেন্টিমিটার। ওকে, তাহলে এইগুলোকে আমরা যদি এখন এ বি সি ধরি, এ বি সি, তাহলে এখান থেকে আমরা জানি আমাদের ক্ষেত্রফল বাই করার সূত্র কি? সূত্র হচ্ছে ফার্স্টে এস বাই করতে হবে, এস হচ্ছে এই তিনটার যোগফলের অর্ধেক। তারপর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। ওকে, এটা বসায় দিবা, এস বাই করবা ফার্স্টে, ওই তিনটা তো মান জানো, এই তিনটার যোগফলের অর্ধেক, সেই ভ্যালুটা তুমি এখানে বসায় দিবা, এ আর বি সি বিয়োগ দিয়ে দিবা, বিয়োগ দিয়ে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পারছি? দুইটা জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, জমি দুইটা ক্ষেত্রফলের অনুপাত। ওকে, তার মানে যে দুইটা জমি আছে, এই একটা জমি আর এই হচ্ছে আরেকটা জমি। তাহলে এই জমির দৈর্ঘ্য যদি আমি ধরি a1, প্রস্থ হচ্ছে b1, দৈর্ঘ্য হচ্ছে a2, প্রস্থ হচ্ছে b2। তো আমাকে বলছে দৈর্ঘ্যের অনুপাত, তাহলে আমি a1/a2 দৈর্ঘ্যের অনুপাত জানি 3/4, আমি b1/b2 দৈর্ঘ্যের অনুপাত জানি 2/3। ঠিক আছে, ওকে, এই অনুপাতগুলো আমি জানি। এখন ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, সো আমরা জানি জমির ক্ষেত্রফলের অনুপাত হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। এখন দেখো a1/a2 জানো 3/4, b1/b2 জানো 2/3, তাহলে 3 দুগুণে 6, 3 4 12, কাটাকাটি করলে 1/2। তো ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:2, তাই না? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, a1/a2 b1/b2 জানো। বৃত্তের পরিধি অনুপাত, দুইটা বৃত্তের পরিধি অনুপাত। সো প্রথম বৃত্তের পরিধি ধরলাম r1, 2πr1, দ্বিতীয় পরিধি হচ্ছে 2πr2, এটা হচ্ছে 2/5। তাহলে এখান থেকে দেখো পেয়ে গেছো না, এখান থেকে 2π কাটা, তাহলে কি পেয়ে গেছো বলো তো? r1/r2 পেয়ে গেছো, সেটা হচ্ছে 2/5। ওকে, এখন আমাকে বের করতে বলছে ক্ষেত্রফলে অনুপাত কত, তাদের ক্ষেত্রফলে অনুপাত কত, এটা হবে অনুপাত কত। তাহলে প্রথমটা অনুপাত হচ্ছে πr1 স্কয়ার πr2 স্কয়ার, পাই কাটা, r1 স্কয়ার r2 স্কয়ার, তাহলে এটা হচ্ছে r1/r2 হোল স্কয়ার, r1/r2 হচ্ছে 2/5 হোল স্কয়ার, তাহলে অনুপাত হচ্ছে 2 দুগুণে 4, 5 5 25, 4:25। ঠিক আছে, একই একই সুজি ও ভুসি অনুপাত।
তাহলে এটা অনুপাত থেকে শতকরা পরিমাণ বাইর করতে বলছে, এটা নিজে নিজে চেষ্টা করবা। এটাও সেম, তিনটা কোণে অনুপাত দিয়ে দিছে, তাহলে এক্স ধরবা। আমরা জানি তিনটা এক্স এর যোগফল কত হবে, 180। এই তিনটা এক্স ধরবা, একটা হচ্ছে 3x 4x 5x, এই তিন কোণের যোগফল হবে কত, যেহেতু ত্রিভুজ 180, এখান থেকে তুমি কিসের মান পেয়ে যাবা, তুমি এক্স এর মান পেয়ে যাবা। সেই এক্স এর মান বসালে তিনটা কোণের মান পেয়ে যাবা, কোণের মান থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিয়োগফল বের করে ফেলবা। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ কমছে, ক্ষেত্রফল কি হয়েছে? সো আমরা দৈর্ঘ্য 10% বাড়ছে, তার মানে আগের দৈর্ঘ্য যদি হয় x, এখন হবে এই x এর সাথে 10% বাড়ছে, এটা হচ্ছে আমাদের নতুন দৈর্ঘ্য x প্রাইম। তাহলে x এর 10% মানে হচ্ছে 10/100, তাহলে x বাই 10, তাহলে এটা যোগ করলে হচ্ছে 10, আর এটা হচ্ছে 11x/10, এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য। ওকে, নতুন প্রস্থ হচ্ছে, প্রস্থ কমছে, তাহলে y এর 10% প্রস্থ কমছে। তো একইভাবে y এর 10% মানে 10/100, তাহলে এটা হচ্ছে 1/10, লসাগু করলে হচ্ছে 10 থেকে গেলে 9y/10 এটা থাকে, ঠিক আছে। ওকে, সো ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল হবে এই যে, তাহলে 11x/10 9y/10, তাহলে 99 100xy এটা। ওকে, সো আগে আগে কি ছিল, তাহলে পরিবর্তনটা কি? পরিবর্তনটা হইলো এইটা, এটা দেখা যাচ্ছে, এটা তো xy থেকে কমে গেছে, মানে কমে যাবে নাকি? হুম, তাহলে আগে ছিল xy, এখন হচ্ছে 99xy/100, এটা কমে গেছে, তাহলে 100 - 99 মানে 1/100। ওকে, 1/100, 100 দিয়ে গুণ করলে 1%, 1% কমে গেছে, 1% কমে গেছে, ঠিক আছে। 100 দিয়ে গুণ করে ফেলবা, পার্সেন্টে চলে আসবে। ওকে, পরিমিতি ফালতু জিনিস, খালি সূত্র পারতে হবে, যদি সূত্র পারো বসায় দিবা, গ্যাডাগ্যাড তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে অ্যান্সার গুলো চলে আসবে। এখন দেখো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হইলে আমরা লম্ব নিব, আর যদি অন্তর্ভুক্ত কোণ থাকে তখন কিন্তু সূত্র এটা, দুইটা ত্রিভুজে সন্নিহিত বাহুর গুণফল এ বি এবং তাদের মধ্যবর্তী কোণে সাইন থিটা, হাফ এ বি সাইন সি, এটা কিন্তু ক্ষেত্রফলের একটা সূত্র, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র, হাফ এ বি সাইন সি। সমবাহু হইলে সূত্র হচ্ছে √3/4a², সূত্রগুলো লেখো, আর যদি তুমি লিখতে না চাও তাহলে এই পিডিএফটা তুমি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলো। সমদ্বিবাহু হইলে b/4 √4a² আর যদি বিষম বাহু হয় তাহলে একটু আগে আমরা যেটা দেখছি, ক্ষেত্রফল বাইর করার সূত্র হচ্ছে এইটা, যে আমি তিনটা বাহু দৈর্ঘ্য জানি, তিনটা বাহু দৈর্ঘ্য জানলে তুমি এই পদ্ধতিতে বাইর করবা, ফার্স্টে অর্ধ পরিসীমা বাইর করবা, তারপর এই সূত্রটা বসায় দিবা। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি এই জিনিসগুলো জানি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর কর্ণ হচ্ছে √a² + b², এই হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। বর্গক্ষেত্র হইলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, পরিসীমা হচ্ছে বাহু 4 গুণ, আর কর্ণ হচ্ছে √2, √2 দিয়ে গুণ হয়ে যাবে কর্ণ। ওকে, সামান্তরিক হলেও ভূমির সাথে উচ্চতা গুণ হবে, আর যদি কর্ণ নাও তাহলে কর্ণের সাথে এই দূরত্বটা গুণ হয়, কর্ণের সাথে লম্ব দূরত্ব গুণ হয়। রম্বস হলে রম্বসের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইন্টু উচ্চতা আর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আশা করি এই সূত্রগুলো জানো। এই সুষম বহুভুজ, এটার জন্য এই সূত্রটা মনে রাখবা, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, na²/4 cot 180/n, n হচ্ছে কয়টা বাহু দেওয়া আছে, বাহুর সংখ্যা, এ হচ্ছে বাহু দৈর্ঘ্য। বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, বৃত্তকলার ক্ষেত্রফল দেখে ফেলছি। ঘনবস্তু যদি হয় আমরা জানি ঘনবস্তু আয়তন হচ্ছে এবিসি, তলের ক্ষেত্রফল হচ্ছে 2ab + bc + ca, কর্ণ হচ্ছে √a² b² c²। এটাই যদি ঘনক হয়ে যায় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √3, তলের ক্ষেত্রফল হচ্ছে 6a², আয়তন হয়ে যাবে a³ যদি ঘনক হয়ে যায়। বেলন হইলে আমরা জানি এই বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলে ক্ষেত্রফল হচ্ছে πr/h,
নিচে একটা বৃত্ত থাকে, উপরে একটা বৃত্ত থাকে। তো দুইটা বৃত্ত মিলে সম্পূর্ণ তলে ক্ষেত্রফল হবে 2πr r+h। আর আয়তনের সূত্র হচ্ছে πr²h। এটা হচ্ছে আয়তনের সূত্র। ঠিক আছে, এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, ইজি। সমদ্বিবাহু ত্রিভুজ নিছে, তাহলে তুমি ফার্স্টে কাজ হবে এই ধরনের অঙ্ক যখন আসবে তুমি ফার্স্টে চিত্র এঁকে ফেলবা। তো সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান, একটা ধরলাম এ, একটা ধরলাম এ, এটাও ধরলাম এ। আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 3/4 অংশ। ও তাহলে তো এটা আরো সহজ। ভূমি যদি এ হয় তাহলে এটা হচ্ছে ভূমির 3/4 অংশ, ভূমির 3/4 অংশ। এখন দেখো এই তিনটার যোগফল হচ্ছে পরিসীমা। আমরা জানি এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল এটা হচ্ছে পরিসীমা 90। এখান থেকে তুমি এ এর মান পেয়ে যাবা না? এই এ এর মান কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হবে সমান বাহুর দৈর্ঘ্য। সো অ্যান্সার কিন্তু হচ্ছে যেই মানটা পাবা সেটা এখানে বসাইতে হবে, 3a/4। এখানে যেটা পাবা সেটা হবে অ্যান্সার, 3a/4 যেটা পাবা সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, করে ফেলবা। সমবাহু ত্রিভুজের উচ্চতা, এই যে এটা একটু শিখে রাখো, এটা প্রচুর আসে, এটা প্রচুর আসে। সমবাহু ত্রিভুজ তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতা মনে রাখো, এই যে উচ্চতা, আমি যদি লম্ব টানি, সমবাহু ত্রিভুজের যদি লম্ব টানি এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু। তো মনে রাখো উচ্চতা আর বাহুর সাথে সম্পর্ক হলো উচ্চতা হবে বাহু ইন্টু √3। এটা হচ্ছে সম্পর্ক, উচ্চতা হচ্ছে বাহু ইন্টু √3। তুমি যদি এটা জানো অনেক অঙ্ক ঠাস করে ফেলতে পারবা। তাহলে উচ্চতা হচ্ছে বাহু ইন্টু √3। এখন দেখো আমাকে উচ্চতা কত বলছে, 3√3। তাহলে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আমার সেই বাহু। তাহলে আমি দেখো বাহুর মান পেয়ে গেলাম, তাহলে বাহুর মান পেয়ে গেছি হচ্ছে 3। এখন বাহু যদি 3 হয় তাহলে বলো ক্ষেত্রফল কত হবে? আমরা এটা সূত্র দেখছি, √3/4a²। তাহলে √3/4 3a², যা পাবা সেটাই হবে তোমার অ্যান্সার। বুঝতে পারছো বাবা? খুবই ইজি। ওকে, নেক্সট। তিনটা বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে, ক্ষেত্রফল ওই যে এস এর সূত্রটা, এস হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, ক্ষেত্রফল হবে √s, s-a, s-b, s-c। সো ভিডিও পজ করে তোমরা এটা ট্রাই করো, ভিডিওটা পজ দাও, পজ দিয়ে তোমরা এই অঙ্কটা ট্রাই করো। যদি হয়ে যায় তাহলে সেই অ্যান্সারটা কত পাইছো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য বলে দিছে এ বি, ক্ষেত্রফল বলে দিছে ডেল, অন্তর্গত কোণ বের করতে বলছে সি, অন্তর্গত কোণ সি বের করতে বলছে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন সি। তাহলে এখান থেকে দেখো সবগুলা মান তুমি জানো, এটা 26, এটা 28। এখান থেকে দেখো সাইন সি এর মান চলে আসবে, সেখান থেকে তুমি সি কোণের মান বের করে ফেলতে পারবা। সাইন ইনভার্স করলে সি কোণের মান চলে আসবে। ওকে, এটাও সেম, প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। সো দৈর্ঘ্য ধরো যদি এ, প্রস্থ হবে a/2, a/2। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল হবে a ইন্টু a/2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা দেওয়া আছে। এখান থেকে তুমি a এর মান পেয়ে যাবা না? এই a এর মান পেয়ে গেলে পরিসীমা পাবা না? তাহলে a এর মান পেয়ে গেলে তুমি দৈর্ঘ্য পাবা, তুমি প্রস্থ পাবা। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি একটু দ্রুত করায় যাচ্ছি কারণ এগুলো একদম ইজি। ঠিক আছে, করে ফেলবা। রম্বসের পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা জানি রম্বসে এই যে এই রম্বসে চারটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে পরিসীমা হচ্ছে 4a, এইটা হচ্ছে 180। তাহলে এখান থেকে বলো এ কত আসে, এ কত আসে বলো? 180 ডিভাইডেড বাই 4, 45। তাহলে আমি বাহুর মান পেয়ে গেলাম, আমি এই যে বাহুর মান পেয়ে গেলাম, এই বাহুর মান হচ্ছে 45। ওকে, এবার হচ্ছে বৃহত্তর কর্ণ, বৃহত্তর কর্ণ মানে এই কোণা ওই কোণা যোগ করে ফেললাম। তাহলে এই কোণা এই কোণা যোগ করলাম। আর এটা হচ্ছে ক্ষুদ্রতর কর্ণ, ক্ষুদ্রতর কর্ণ সরি, আর এটা হচ্ছে ক্ষুদ্রতর কর্ণ এইটা। এখন আমরা জানি কর্ণ দুইটা একটা একটাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে পুরা কর্ণটা যদি 72 হয়, এই পুরাটা যদি 72 হয় তাহলে এটা হবে 36, এটা হবে 36। এখন দেখো আমরা জানি সমকোণে সমদ্বিখণ্ডিত করে,
তাহলে এটা আসলে একটা পিথাগোরাসের সূত্র বসবে এই ত্রিভুজে। তার মানে এই ত্রিভুজে 45 হচ্ছে অতিভুজ, 36 হচ্ছে ভূমি, আর এখানে এটা একটা নাম দাও, এটা ধরলাম এক্স, তাহলে এক্স হচ্ছে লম্ব। বুঝতে পারছি? তাহলে এখান থেকে তুমি এক্স এর মান পাবা না বলো তো? তাহলে এক্স এর মান হবে √45² মাইনাস 36², 27। তাহলে এক্স এর মান মানে এটা হচ্ছে 27, এইটাও তাইলে হবে 27, কারণ সমদ্বিখণ্ডিত করবে। তাহলে অপর কর্ণটা হয়ে যাবে দ্বিগুণ 54। বুঝতে পারছো? শেষ। অপর কর্ণটা হয়ে যাবে 54। সামান্তরিকে ভূমি উচ্চতা এত অংশ, উচ্চতা ধরলাম h, তাহলে ভূমি হচ্ছে 3h/4। এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 243। তার মানে দেখো তুমি যদি সূত্র পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি ভ্যালুগুলো পেয়ে যাবা। এই যে আমি এইচ এর মান পেয়ে গেছি, এই এইচ এর মান এখানে বসালে উচ্চতা পাবো, এখানে বসালে ভূমি পাবো, অ্যান্সার। ঠিক আছে, ওকে নেক্সট। সুষম পঞ্চভুজ এন এর মান হচ্ছে 5, প্রতিবাহু দৈর্ঘ্য এ হচ্ছে 6, ক্ষেত্রফলের সূত্র আমি বলছিলাম NA²/4 cot 180/n, এটাই তো ছিল নাকি? হ্যাঁ, কনফিউজ করে দিছো তোমরা আমাকে। এই যে সুষম, এই যে NA²/4 cot 180/n, এই যে এটাই তো ছিল। এই যে তাহলে এখানে এখন মানগুলো বসাও। n এর মান হচ্ছে 5, এর মান কত? 6²/4 cot 180, n এর মান হচ্ছে 5। এখন ক্যালকুলেটর তো কট দেওয়া যায় না, তাহলে ক্যালকুলেটর দিবা 10, তারপরে এটাকে উল্টায় দিবা, উল্টায় দিয়ে 10 এত মানে 1/10 লিখে ফেলবা, ক্যালকুলেটর লিখবা 1/10, মানে 10টা নিচে চলে আসবে তখন। ঠিক আছে, তারপর যেটা পাবা সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। এটা দেখো, এটা আরো সহজ। বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর, পরিধি হচ্ছে 2πr, ব্যাস হচ্ছে 2r, এই মানটা বলে দিছে 30। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি আর এর মান পেয়ে যাবা, যে 2π বাদ দিয়ে ওই পাশে নিয়ে যাবা, আর কমন নিলে চলে আসে। এই আর এর মান পেয়ে গেলে এখন বলো কি চাইছে? পরিধি, পরিধি মানে কি 2πr, এখানে আর এর মান বসায় দিবা, বসায় দিলে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি না বাবা? খুবই সহজ বাবা, এগুলো জাস্ট ক্যালকুলেশন করে ফেলবা। ওকে, আয়তাকার ঘনবস্তুর সবকিছু দেওয়া আছে, ঘনবস্তুর আয়তন, এর থেকে সহজ অঙ্ক মনে হয় পৃথিবীতে নাই। আচ্ছা, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বি আর সি জানি, কর্ণের দৈর্ঘ্য বলে দিছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² b² c², এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা। তো কর্ণের দৈর্ঘ্য এখান থেকে তুমি কিসের মান পেয়ে যাবা? তুমি এর মান পেয়ে যাবা, কারণ দেখো বি আর সি বলে দিছে, তার মানে এইটা হচ্ছে আসলে বি আর এটা হচ্ছে সি। ঠিক আছে, বি আর সি এর মান জানো, এখান থেকে তুমি এর মান পেয়ে যাবা। এটা পেয়ে গেলে আয়তন তো ইজি, আয়তনের সূত্র কি বলো? এ বি সি, এই এ বি সি বসায় দিবা, অ্যান্সার পেয়ে যাবা। সো পরিমিতি থেকে যে প্রশ্নটা আসবে মনে রাখো ছাক্কা নাম্বার, পরিমিতি থেকে প্রশ্ন আসা মানে একদম ছাক্কা নাম্বার। উচ্চতা দিয়ে দিছে এইচ, বেলনের ভূমি ব্যাসার্ধ আর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr, 2πr, ও সরি এইচ আছে তো, 2πrh, শেষ অ্যান্সার। আর জানো এইচ জানো, বসায় দিবা। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 6a², এখান থেকে তুমি এর মান পেয়ে যাবা। পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য √3a, এখানে এর মান বসায় দিবা, অ্যান্সার। জাস্ট সূত্র, একদম সূত্র বসাবা, ঘাটাঘাট তোমার এসকিউ হয়ে যাবে। ওকে, বৃত্তের ব্যাসার্ধ, চাপে কেন্দ্র কোণ, এগুলো আমরা পারবো, আমরা এগুলো স্কিপ করে যাই। সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র বসানোর অঙ্ক, ট্রাপিজিয়ামের সবকিছু দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব, যে ক্ষেত্রফলের সূত্র, পরিসংখ্যান, এটা আরো সহজ, পরিসংখ্যান আরো সহজ। মনে রাখো বিন্যস্ত উপাত্ত হচ্ছে যেগুলো সাজানো থাকবে, ছোট থেকে বড় ক্রমানুসারে থাকবে, অবিন্যস্ত মানে হচ্ছে সাজানো থাকবে না। বিচ্ছিন্ন চলক মানে হচ্ছে যেগুলো ভগ্নাংশ হয় না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে।
বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে। তার মানে মানুষের সংখ্যা, মানুষের নাম্বার, ঠিক আছে, মানুষ টানুষ এগুলো সব মানুষ রিলেটেড জিনিসপত্র হচ্ছে তোমার বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানুষ হচ্ছে যেগুলো দশমিক আসতে পারে, যেমন মানুষের উচ্চতা, মানুষের ওজন, তাপমাত্রা। তো এগুলো হচ্ছে মানুষের নাম্বার আর হচ্ছে উচ্চতা। তো অবিচ্ছিন্ন হচ্ছে যেটা দশমিক হইতে পারে। তার মানে অবিচ্ছিন্ন হচ্ছে তোমার পূর্ণ সংখ্যাও হইতে পারবে, দশমিকও হইতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। পরিসর সূত্র আমরা জানি, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে 1 যোগ। আর শ্রেণী ব্যাপ্তি, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে ফেলবো, আর যে কোনো শ্রেণী মধ্যমান বাইক করার নিয়ম হচ্ছে হাইয়েস্ট আর লোয়েস্ট যোগ করে 2 দিয়ে ভাগ। এগুলো সব আমি ফাইনাল শটে দেখাইছি। এভারেজ বাইক করার সূত্রটা আবার দিয়ে দিছি, মধ্যক বাইক করার নিয়মটাও বলে দিছি। এই মধ্যকের যে সূত্র আছে সেই মধ্যকের সূত্রে মনে রাখো, প্রথমে তোমাকে দেখতে হবে n/2 কোথায় আছে। n/2 কোথায় আছে সেটার জন্য ক্রমযোজিত ঘনসংখ্যাটা যোগফল বাইক করতে হবে। আমাদের ফাইনাল শর্ট ভিডিওটা দেখে ফেলো, তাহলে এই পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এল মানে হচ্ছে নিম্ন সীমা, n/2, fc হচ্ছে আগেরটা ক্রমযোজিত ঘনসংখ্যা, h হচ্ছে ব্যবধান শ্রেণী ব্যাপ্তি, fm হচ্ছে ওই ঘরে যে ঘনসংখ্যাটা আছে সেটা। একইভাবে প্রচুরক যদি বলে, প্রচুরকের ক্ষেত্রে f1 হচ্ছে প্রচুরক শ্রেণী ঘনসংখ্যা থেকে আগেরটা বাদ দিব, আর f2 হচ্ছে প্রচুরক শ্রেণী ঘনসংখ্যা থেকে পরেরটা বাদ দিব। তো এই ধরনের আসতে পারে, এই ধরনের অঙ্ক আসতে পারে যে দশম শ্রেণী 60 জনে ঘনসংখ্যা নিবেশন, এটা কি 60 জনে ওজনে ঘনসংখ্যা নিবেশন, যেহেতু ওজন বলছে, ওজন মানে কি, ওজন কিন্তু পয়েন্টে হইতে পারে, ওজন কিন্তু পয়েন্টে হইতে পারে। পয়েন্ট মানে কি, এটা বিচ্ছিন্ন না, এটা অবিচ্ছিন্ন চলক, এটা অবিচ্ছিন্ন চলক। পয়েন্ট হইতে পারলে অবিচ্ছিন্ন চলক, পয়েন্ট না হইলে অবিচ্ছিন্ন হবে না। উপাত্ত থেকে গাণিতিক গড় বের করতে বলছে। সো গাণিতিক গড় এক্স বার, এটা তো আমরা জানি, সবগুলা সামেশন নিব, কয়টা সংখ্যা সেটা দিয়ে ভাগ করব। তো সবগুলা সামেশন নিয়ে ফেলো, সবগুলা সংখ্যা যোগ করে ফেলো, যোগ করো, কয়টা সংখ্যা সেটা দিয়ে ভাগ করো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, একদম সহজ। মধ্যক যদি বের করতে বলে, আমাকে ক্রমযোজিত ঘনসংখ্যাটা এখানে অ্যাড করতে হবে। এখানে তুমি জাস্ট ক্রমযোজিত ঘনসংখ্যাটা বাইর করবা, ক্রমযোজিত ঘনসংখ্যাটা তুমি অ্যাড করবা। ওকে, ক্রমযোজিত মানে কি, যোগ করতে করতে আগাবো। তাহলে এটা 3, 3-এর সাথে 10 যোগ করলে 13, 13-এর সাথে এটা যোগ করলে 20, 31, 40, 46, 54, 46, এটা হচ্ছে 54, 6 যোগ করলে 60। তাহলে n এর মান কত, আমরা n এর মান পাইছি হচ্ছে 60। দেখবা n/2 কত হয়, n/2 হচ্ছে ভাইয়া 30। এখন দেখো 30-এ ইমিডিয়েট বড় সংখ্যাটা কোথায় আছে, 30-এ ইমিডিয়েট বড় সংখ্যাটা 31-এ আছে। তার মানে এই বক্সটা হবে মধ্যকের বক্স। তার মানে এই বক্সে তুমি মধ্যক পাবা, এই যে মধ্যক এই ঘরে আছে, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। ওকে, যেই ঘরটা মধ্যক সেখানকার নিম্ন সীমাটা হবে তোমার এল, তার আগের সংখ্যাটা হচ্ছে এফ সি, ওই ঘরে যেটা আছে সেটা হচ্ছে এফ এম, আর এই দুইটার বিয়োগফল 55 মাইনাস 51 বিয়োগ করে 1 যোগ করবা, তাহলে কত আসে, 4 1 5, এটা হচ্ছে এইচ। তারপরে তুমি মধ্যকের সূত্রটা বসায় দাও। তাহলে মধ্যকের সূত্র এল, এটা হচ্ছে এল, আমরা সূত্রটা কি দেখলাম, এই যে n/2 মাইনাস এফসি, n/2 মাইনাস এফসি, n/2 মাইনাস এফসি, n/2 মাইনাস এফসি, এটা হচ্ছে h/fm। দেখছো সবগুলা মান আমরা জানি, এটা 51, n/2 হচ্ছে 30, এফসি কত, এফসি হচ্ছে আগেরটা সেটা হচ্ছে 13, এইচ হচ্ছে বিয়োগ করে 1 যোগ করব 5, আর এফএম হচ্ছে ওই ঘরেরটা 18, যেটা পাবা সেটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, এরকম অঙ্ক, ছোট অঙ্ক আইসা পড়তে পারে। প্রচুরক নির্ণয় করতে বলছে, তাহলে আমি দেখবো হাইয়েস্ট ঘনসংখ্যা কোথায় আছে, এই ঘনসংখ্যা হাইয়েস্ট সংখ্যাটা কোথায়, এই যে এটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে এইটা থেকে আগেরটা বাদ দিব, সেটা হচ্ছে f1, তাহলে 12 থেকে 7, 7 5 12, 5, এইটা থেকে পরেরটা বিয়োগ দিব, তাহলে সেটা হচ্ছে f2, তাহলে 12 থেকে 8 বিয়োগ দিব, তাহলে f2 হচ্ছে 4। এখন প্রচুরকের সূত্রটা কি, তাহলে আমাদের প্রচুরক সূত্র হচ্ছে এল, এল মানে এই ঘরের নিম্ন সীমা এল, f1 নিচে হচ্ছে f1 প্লাস f2
ইন্টু এইচ, এটাই তো নাকি? হ্যাঁ, ভুল বসায় না আবার। ঠিক আছে, তাহলে এল কত? এল হচ্ছে 76, F1 হচ্ছে 5, 5-এর সাথে 4 যোগ হবে, এইচ হচ্ছে কি এই দুটা বিয়োগ করে 1 যোগ 76, 80, 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, করলে যেটা আসবে সেটা হচ্ছে 1। বুঝতে পারছি? প্রচুরক দেখবা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি ঘন সংখ্যা, মধ্যক দেখবা হচ্ছে n/2 যেখানে আছে তার পরের সংখ্যাটা, n/2 যেখানে আছে তার পরে বক্সটা হবে মধ্যকের বক্স, এবং পরে ক্রমযোজিত বক্সটা, উপরেরটা না, ক্রমযোজিত নিতে হবে। তার মানে এখানে কাজ বেশি। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বলতে কি বোঝায় অলরেডি বলছি। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বলতে কি বোঝায়? চলকের পরিচয় সহ প্রচুরকের সূত্রটা লিখতে বলছে, সো প্রচুরকের সূত্র লিখবা, দেন কোনটা দিয়ে কি বুঝায় আমি অলরেডি লিখে দিছি, এগুলা লিখে ফেলবা কোনটা দিয়ে কি বুঝায়। ঠিক আছে, উপাত্তের সর্বনিম্ন মান লোয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মান 74, শ্রেণী ব্যাপ্তি 5, শ্রেণী ব্যবধান বা শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যা হবে উপরে হবে পরিসর, ঠিক আছে, আর নিচে হবে শ্রেণী ব্যাপ্তি, নিচে হবে শ্রেণী ব্যাপ্তি। পরিসর কেমনে বাইক করে? সেটা হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট যোগ 1, আর শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5, হিসাব করবা যেটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? পরিসর বাইক করে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস 1, আর শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া আছে, ভাগ করলে শ্রেণী সংখ্যা পেয়ে যাব। ওকে, এখানে প্রচুরক কোনটা, কোনটা বেশি আছে সেটা দেখো। ভাইয়া 3 আছে 2 বার, 11 আছে 2 বার, ওকে 2টা। হ্যাঁ, প্রচুরক ডাবল থাকতে পারে, প্রচুরক আবার নাও থাকতে পারে, তাহলে 3 এবং 11, 2জন। প্রচুরক ডাবলও থাকতে পারে, একজনও থাকতে পারে, 3জনও থাকতে পারে। তো এটার মাধ্যমে আমাদের আসলে এই ভিডিওটা শেষ হলো। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তবে আমি যেটা বললাম যে আমরা কিন্তু সূত্রগুলো এক ঝলক দেখাইছি, এবং সকল টাইপ যে টাইপগুলো আসতে পারে ওই টাইপের অঙ্কগুলো আমি বলে দিছি। এই টাইপটা তুমি মাথায় ঢুকাও কিভাবে ভাইয়া সলভ করলাম, দেন এই টাইপের উপর যদি সময় থাকে তুমি আরো বেশি প্র্যাকটিস করো। আমাদের এই শিখো ইউটিউব চ্যানেলে কিন্তু ফাইনাল শর্ট ভিডিও দেওয়া আছে, যেখানে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বোঝানো আছে। পুরা জেনারেল ম্যাথের উপর 10-12 ঘন্টায় ভিডিও, ওই ভিডিওটা দেখলে পুরা বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। তার পাশাপাশি আমাদের ফাইনাল শটের জন্য আমাদের এমসিকিউ দেওয়া আছে 120টার মতো এমসিকিউ, এই এমসিকিউ করলে কিন্তু কমন পেয়ে যাবা। সেই সাথে আজকে এই ভিডিওটা এসকিউ যদি এখান থেকে পড়ো ইনশাল্লাহ তোমার সকল টপিক কভার হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কঠিন প্রিপারেশন নিতে থাকো। আল্লাহ হাফেজ।